ক্ষমতা। এটাকে যদি আমরা দেখি যে আমাদের দৈনন্দিন জীবনে ক্ষমতা শব্দটা অনেক ব্যবহার হয় এবং সব সময় যে শব্দটা ভালো কিছু বোঝানোর জন্য ব্যবহার হয় তা কিন্তু নয়। তাহলে এই যে এই শব্দটা সবসময় আমরা ভালো অর্থে ব্যবহার করি না, তার কারণ পলিটিক্যাল ক্ষমতার কথা যখন আমরা বলি তখন এটাকে নেগেটিভ অর্থেই ব্যবহার করি। ঠিক আছে? তো পদার্থবিজ্ঞানে ক্ষমতা শব্দটার একটা সুনির্দিষ্ট অর্থ আছে। ক্ষমতা হচ্ছে কাজ করার হার। ঠিক আছে? ক্ষমতা হচ্ছে কাজ করার হার। অর্থাৎ একটা যন্ত্র কি পরিমাণ কাজকে কি করতে পারে, একটা সেকেন্ডে একটা যন্ত্র কি পরিমাণ কাজ করতে পারে। অর্থাৎ টি সময়ে যদি একটা বস্তু বা একটা যন্ত্র ডাব্লিউ পরিমাণ কাজ করতে পারে তাহলে তার ক্ষমতা হচ্ছে কি পি সমান ডাব্লিউ বাই টি। অর্থাৎ একক সময়ে কৃত কাজটাই হচ্ছে কি তার ক্ষমতা। যে যন্ত্র এক সেকেন্ডে যত বেশি কাজ করতে পারবে তার ক্ষমতা কি হবে, তত বেশি হবে। তাহলে ক্ষমতা বের করার সূত্র হচ্ছে পি সমান ডাব্লিউ বাই টি। অথবা যদি কোনো যন্ত্রের ক্ষমতা আমাদের জানা থাকে তাহলে একটা নির্দিষ্ট সময়ে সে কি পরিমাণ কাজ করতে পারবে, টি পরিমাণ। তার কারণ আমরা জানি এক সেকেন্ডে সে পি পরিমাণ কাজ করতে পারে, তাহলে টি সেকেন্ডে কতটুকু কাজ করতে পারবে। ঠিক আছে? তো আমরা আগেই দেখেছি কাজ করার অর্থ হচ্ছে শক্তির রূপান্তর। শক্তি যেহেতু ধ্বংস নেই তাই কাজ করার মাঝ দিয়ে শক্তির রূপান্তর হয় মাত্র। তাহলে কাজ মানে কি, আমরা এর আগে দেখছি কাজ মানে হচ্ছে শক্তির রূপান্তর। গতিশক্তি থেকে স্থিতিশক্তি, যখন কোনো একটা যন্ত্রের উপর আমরা কাজ করি, একটা বস্তুকে বল প্রয়োগ করে উপরের দিকে উঠাই, তখন আমাদের শরীরে জমা থাকা শক্তিটা তার মধ্যে কি বিভব শক্তি হিসেবে জমা হয়। সেই বিভব শক্তি আবার কি হয়, গতিশক্তিতে রূপান্তর হয় এবং এখানে কাজ হয়। তাহলে আমরা তাছাড়া এর আগেও বলছি যে শক্তিটা হচ্ছে জমা করা জিনিস আর কাজটা হচ্ছে কি যে শক্তিটা ব্যয় করা হচ্ছে। অর্থাৎ কাজের মাধ্যমে একটা শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। তো কাজ হচ্ছে কি শক্তির রূপান্তরের একটা মাধ্যম। তাহলে আমরা বলতে পারি কি কাজ হচ্ছে কি শক্তির রূপান্তরের মাধ্যম। তাহলে কাজ দিয়ে শক্তির এক রূপ থেকে অন্য রূপে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি কাজ হচ্ছে কি শক্তির রূপান্তরের মাধ্যম। এটা এমসিকিউতে আসতে পারে। তাই ইচ্ছে করলে আমরা বলতে পারি ক্ষমতা হচ্ছে শক্তি রূপান্তরের হার। তাহলে কাজ করার হার যদি ক্ষমতা হয় তাহলে কাজ মানে তো শক্তির রূপান্তর। কাজ মানে কি শক্তির রূপান্তর, তাহলে শক্তির রূপান্তরের হারও হচ্ছে কি ক্ষমতা। দুইভাবে বলা যেতে পারে। তাহলে কাজ করার হার বা শক্তি রূপান্তরের হার হচ্ছে ক্ষমতা। কাজ বা শক্তি যেহেতু স্কেলার তাই ক্ষমতাও ডেফিনেটলি স্কেলার হবে, তার কারণ ওটাকে যে সময় দিয়ে ভাগ করা হয়েছে সেই সময়টাও তো কি স্কেলার। পদার্থবিজ্ঞান শিখতে গিয়ে আমরা নানা ধরনের রাশি সম্পর্কে জেনেছি, তাদের এককের নাম জেনেছি এবং চেষ্টা করেছি প্রায় প্রত্যেক ক্ষেত্রে সেই রাশিটির মাত্রা সম্পর্কে জানতে। ক্ষমতার একক এবং মাত্রা হচ্ছে জুল পার সেকেন্ড। ক্ষমতার একক হচ্ছে কি যে আমরা উপর থেকে দেখব যে জুল, কাজের একক হচ্ছে কি জুল, আর সময়ের একক কি সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে ক্ষমতার একক হবে কি জুল পার সেকেন্ড। এটাকে একটা নাম দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে কি ওয়াট। তার মানে 1 জুল পার সেকেন্ড আর 1 ওয়াট কি একই জিনিস। আর এর মাত্রা হবে কি, তাহলে কাজের মাত্রাকে যদি আমরা এর আগে আমরা কাজের মাত্রা দেখেছি, সেই কাজের মাত্রাকে যদি আমরা সময়ের মাত্রা দিয়ে ভাগ করি তাহলে কি হবে। তাহলে কাজের মাত্রা এর আগে আমরা দেখছি ml স্কোয়ার টি ইনভার্স 2। এটাকে যদি আবার সময় দ্বারা ভাগ করি, কাজ বাই সময় সমান ক্ষমতা, তাহলে এটাকে কি হবে ml স্কোয়ার টি ইনভার্স 3 হবে। তাহলে এইভাবে কি হলো ক্ষমতার মাত্রা আমরা পেয়ে গেলাম। এরপর আছে এখানে এটি আমরা প্রথম জানলেও এর এককটি আমাদের খুব পরিচিত। যদি প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হয় তাহলে আমরা বলি 1 ওয়াট কাজ করা হয়েছে বা শক্তির রূপান্তর হয়েছে। তার মানে 1 ওয়াট মানে হচ্ছে, আমরা একটু আগে বললাম 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে যদি 1 জুল কাজ সম্পন্ন হয় তাহলে তাকে আমরা 1 ওয়াট বলি। তাহলে প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হলে তাকে আমরা 1 ওয়াট বলি। আমরা যদি 100 ওয়াটের একটা বাতি জ্বালাই তার অর্থ এই বাতিতে প্রতি সেকেন্ডে 10 জুল শক্তি ব্যয় হচ্ছে। তার মানে 100 ওয়াট মানে কি, তাহলে 1 সেকেন্ডে 100 জুল। 1 ওয়াট মানে 1 সেকেন্ডে 1 জুল, 100 ওয়াট মানে 1 সেকেন্ডে 100 জুল। মানে যত ওয়াট হবে 1 সেকেন্ডে তত জুল কাজ হবে। যখন আমরা কাগজ পড়ি, কাগজে পড়ি আমরা 1000 মেগাওয়াট নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে
তার অর্থ হচ্ছে সেই নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে? 1000 গুণন 10 পাওয়ার 6, মানে 1 মেগাওয়াট মানে হচ্ছে 1 মেগাওয়াট মানে হচ্ছে 10 পাওয়ার 6 ওয়াট। মানে আমরা পড়ছি পেটা টেরা গিগা মেগা, ওই যে প্রথম অধ্যায়ে বিভিন্ন ধরনের কি আছে, মিটারের কি, মিটারের গণিতক উপগণিতক আছে, মেগা মিটার, মেগা, সেই মেগা, এটা 10 পাওয়ার 6। তাহলে 1000 আছে, তাহলে 1000 গুণ 10 পাওয়ার 6 জুল প্রতি সেকেন্ডে এই পরিমাণ শক্তি উৎপন্ন হবে। তাহলে কোনো একটা যন্ত্রের ক্ষমতা যত মেগাওয়াট হবে বুঝতে হবে, ওই মেগাওয়াটকে আমরা ওয়াট বানাবো, মানে প্রতি সেকেন্ডে ওই মেগাওয়াট কি, ওই মেগা জুল। তাহলে ওই ওই পরিমাণ, তাহলে এখানে মেগাওয়াট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে 1000 মেগা জুল শক্তি উৎপন্ন হবে। তাহলে 1000 মেগা জুল মানে কি, 1000 গুণ 10 পাওয়ার 6 জুল। তাহলে ওয়াট মানেই হচ্ছে কি 1 সেকেন্ডে অত জুল। তাহলে যত ওয়াট হবে 1 সেকেন্ডে তত জুল শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, তার কারণ আমরা একটু আগে বলছি 1 জুল/সেকেন্ড মানেই 1 ওয়াট। এরপর কর্মদক্ষতা। এই যে কর্মদক্ষতা জিনিসটা হচ্ছে এরকম যে একটা যন্ত্রকে যখন আমরা শক্তি দিচ্ছি তাহলে সেই শক্তি কিন্তু, যেটা একটু আগে বললাম, সেই শক্তির পুরোটাই কিন্তু কি হচ্ছে না, কাজে রূপান্তরিত হচ্ছে না। এই কাজে রূপান্তরিত হওয়ার সময় প্রচুর পরিমাণ শক্তি কি হচ্ছে, অপচয় হচ্ছে। তাহলে একটা যন্ত্রকে যে পরিমাণ আমরা শক্তি দিচ্ছি তার কত পার্সেন্ট আমরা ফেরত পাচ্ছি, বা সে একটা যন্ত্রকে যখন আমরা, মনে করো একটা যন্ত্রকে আমরা ডিজেল দিচ্ছি, ডিজেলের মধ্যে যে পরিমাণ শক্তি জমা আছে তার পুরোটাই কিন্তু ওই যন্ত্রটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারতেছে না, যেমন একটা জেনারেটরের ক্ষেত্রে। তাহলে তাহলে জেনারেটর কর্মদক্ষতা বলতে আমরা বুঝবো ওই জেনারেটরকে আমরা কতটুকু জ্বালানি দিলাম এবং ওই জ্বালানির কত অংশ, শতকরা কত অংশ সে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারছে, এইটা হচ্ছে তার কি, কর্মদক্ষতা। তাহলে আমি যদি বলি তাহলে এইটা সমান, কর্মদক্ষতা সমান হবে কি, তাহলে এটাকে পার্সেন্টেজে হিসাব করা হয়, এটা পরে আমরা যাচ্ছি, আগে আমরা পড়ে নেই। আমরা একটু আগে বলেছিলাম যে শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করার বেলায় সবসময়ই খানিকটা শক্তির অপচয় হয়। কাজেই সবসময়ই আমরা যে পরিমাণ কাজ করতে চাই তার সমপরিমাণ শক্তি দিলে হয় না, একটু বেশি শক্তি দিতে হয়। ওই যে অপচয় করে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের যন্ত্র ব্যবহার করি, নানা ধরনের ইঞ্জিন ব্যবহার করি, সব সময়ই দেখা যায় সেগুলোতে ঘর্ষণ বা অন্যান্য কারণে শক্তির অপচয় হয়। সেজন্য প্রায়ই সময়ই একটি যন্ত্র বা ইঞ্জিন কতটুকু দক্ষতার সাথে শক্তি ব্যবহার করছে আমাদেরকে তার পরিমাপ করতে হয়। তাহলে একটা যন্ত্র কি পরিমাণ দক্ষ, অর্থাৎ শক্তিকে সে কত বেশি অন্য শক্তিতে রূপান্তর করতে পারতেছে, অর্থাৎ যত কম সে অপচয় করবে সেটা আমাদের জন্য কি তত ভালো। এই জন্য যন্ত্রের কর্মদক্ষতা আমাদেরকে মাপতে হবে। সেজন্য আমরা কর্মদক্ষতা বলে একটা নতুন রাশি ব্যবহার করে থাকি। কর্মদক্ষতাকে শতকরা এইভাবে লেখা যায়। সেটা হচ্ছে প্রদত্ত কাজের পরিমাণ, কি উপরে হবে কি প্রদত্ত কাজের পরিমাণ বা প্রদত্ত শক্তির পরিমাণ। উপরে আছে কাজের পরিমাণ, কি পরিমাণ কাজ সে করলো, নিচে হলো প্রদত্ত শক্তি আর গুণন 100। তার মানে ওই যে আমরা কতটুকু তাকে দিলাম, আমরা তাকে দিয়েছি মনে করো যে 100 জুল বা 900 জুল, কিন্তু সে কাজে রূপান্তর করছে কতটুকু, সে কাজে রূপান্তর করছে তার কত পার্সেন্ট, সে কাজে রূপান্তর করছে উদাহরণ হিসেবে কি 700 জুল। ঠিক আছে, তাহলে তার কর্মদক্ষতা কত, তাহলে আমরা কর্মদক্ষতা 100তে হিসাব করা হয়। তাহলে আমরা যদি এইভাবে করি, 900-র মধ্যে কাজে রূপান্তর করছে 700 জুল, অতএব 1 জুলের মধ্যে কাজে রূপান্তর করছে 700 বাই কি 900, অতএব এই ছোটবেলায় যেভাবে করছে, অতএব 100 জুলের মধ্যে কাজে রূপান্তর করছে, এটাকে আবার 100 দিয়ে গুণ। তাহলে সূত্রটাতে আমাদের উপরে কি চলে আসলো, সে কতটুকু কাজ করলো, আর এটা হচ্ছে তাকে কতটুকু শক্তি সাপ্লাই দেওয়া হইল। ঠিক আছে, তাহলে কত নিচে হবে কতটুকু তাকে সাপ্লাই দেওয়া হয়েছে, তাহলে সেটা হচ্ছে প্রদত্ত শক্তি, আর উপরে আছে এই শক্তির কি পরিমাণ সে কাজে রূপান্তর করছে সেটা, আর এটাকে শতকরা হচ্ছে হিসাব করা এটা। সাধারণত কাজের পরিমাণটা কতটুকু হবে, যদি আমাদের অপচয়কৃত শক্তি জানা থাকে সেক্ষেত্রে কি হবে, প্রদত্ত শক্তি থেকে অপচয়কৃত শক্তি বাদ দিলে কাজের পরিমাণ দেওয়া থাকবে। আমরা অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত একটা যন্ত্রকে
আমরা যখন একটা মোটর কিনে নিয়ে আসি মোটর, তখন সেই মোটর বলে দেয় কোম্পানি যে এটা হচ্ছে কি কত, মনে করো যে একটা যন্ত্রটা আছে 5 কিলোওয়াট, যন্ত্রটার ক্ষমতা আছে কি 5 কিলোওয়াট। অনেক সময় এটা ক্ষমতা দিয়ে পরিমাপ না, কাজ দিয়ে বা শক্তি দিয়ে পরিমাপ না করে ক্ষমতা দিয়েও পরিমাপ করা হয়। সেক্ষেত্রে এটাকে বলা হয় কি প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত কি ক্ষমতা, আর একটা হচ্ছে সে লভ্য ক্ষমতা বা কার্যকর ক্ষমতা। ঠিক আছে, লভ্য ক্ষমতা বা কার্যকর ক্ষমতা, অর্থাৎ কি পরিমাণ ক্ষমতা তাকে দেওয়া হইলো আর সে কি পরিমাণ ক্ষমতা কি করলো, অন্য কাজে রূপান্তর করলো, বা সে কি পরিমাণ ক্ষমতা দেখাইলো আর সেই আর তাকে কি পরিমাণ ক্ষমতা দেওয়া হইলো। তাহলে সেক্ষেত্রে একটা যন্ত্রকে যে ক্ষমতায় ডিজাইন করা হয় সেইটা মূলত তার হচ্ছে প্রদত্ত ক্ষমতা, সেইটা তার কি প্রদত্ত ক্ষমতা। মনে করো একটা মোটর কিনে নিয়ে আসলাম, সেই মোটরে লেখা আছে এটা 5 কিলোওয়াট, তার মানে সে কি করবে 5 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি প্রতি সেকেন্ডে কি করবে আমাদের মেইন লাইন থেকে নিবে। আর সে কি পরিমাণ ক্ষমতা দেখাবে অর্থাৎ পানি তুলবে, সে প্রতি প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি তুলতেছে সেটা হবে তার কি লভ্য, আমাদের লভ্য ক্ষমতা, অর্থাৎ আমরা কতটুকু তার কাছ থেকে পাইলাম। এটা আমাদের সাপেক্ষে হিসাব করা হয়, আমরা তাকে কতটুকু দিলাম আর আমরা তার কাছ থেকে কতটুকু পেলাম। উপরে হবে কি আমরা কতটুকু পেলাম আর নিচে হবে আমরা তাকে কতটুকু সাপ্লাই দিলাম। তাহলে মোটরের ডিজাইনেটের যে ক্ষমতা সেটাই হচ্ছে কি আমাদের সাপ্লাইকৃত, আর সে যতটুকু করবে সেটা হচ্ছে তার কাছ থেকে আমাদের প্রাপ্য। এই জন্য যখন যন্ত্রের ক্ষমতার কথা বলবে যে একটা যন্ত্র একটা মোটর এত ক্ষমতা এত ক্ষমতা, তখন বুঝতে হবে ওটা তার প্রদত্ত ক্ষমতা, আর ওখান থেকে আমরা লভ্য ক্ষমতা বের করব। বা শুধু যন্ত্রের ক্ষমতা বলা থাকে তাও ওটা মনে করতে হবে প্রদত্ত ক্ষমতা। এখানে একটা মাথায় রাখি, এখানে হর্স পাওয়ার বলা থাকে ক্ষমতার একক সাধারণত, এখানে যেমন আমি কিলোওয়াট বলছি অনেক সময় হর্স পাওয়ার থাকে। তাহলে আমরা জানি 1 হর্স পাওয়ার সমান, এটা মাথায় রাখতে হবে 746 ওয়াট। ঠিক আছে, 1 হর্স পাওয়ার সমান কত 746 ওয়াট, এটা মাথায় রাখবা তোমরা। তো এরপর যদি আমরা এখানে এই অঙ্কগুলো দেখি তাহলে যেটা হবে সেই দেখি এখানে, তাহলে এই অঙ্কে যেটা বলছে সেটা হচ্ছে যে 1000 ওয়াট, কত ওয়াট 1000 ওয়াট, 1000 ওয়াটের একটি মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে একটি 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত, কর্মদক্ষতা কত। তাহলে এখানে এই অঙ্কগুলো খুব ইজিলি করা যায়। সেটা হচ্ছে আমি একটু আগেই বললাম যে এটা হচ্ছে যন্ত্রের কি ডিজাইনকৃত ক্ষমতা, এটা হচ্ছে কি যন্ত্রের ডিজাইনকৃত ক্ষমতা, অর্থাৎ যন্ত্র এক এক প্রতি সেকেন্ডে 1000 কিলোওয়াট জুল 1000 জুল প্রতি সেকেন্ডে 1000 জুল কি করবে আমাদের কাছ থেকে নিবে। ঠিক আছে, নেওয়ার পর সেই দেখি কতটুকু প্রতি সেকেন্ডে কাজ করে। তাহলে আমরা আগে দেখি তার কাজের পরিমাণ কত। তাহলে কাজের পরিমাণ, সে যেহেতু 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে ওঠায়, তাহলে আমরা জানি যে কোনো একটা বস্তুকে উপরে তোলার জন্য কৃত কাজের সূত্র আছে mgh। এটা হচ্ছে কি m, এটা হচ্ছে g, আর এটা হচ্ছে কি h। তাহলে সূত্র হচ্ছে কি mgh, তাহলে mgh তাহলে এত জুল কাজ করে। তাহলে তাকে মোট শক্তি দেওয়া হয়েছে কত, এই তাহলে সে কি করে, এটা হচ্ছে তার কাজের পরিমাণ। আর প্রদত্ত শক্তি কত, এটা তার ক্ষমতা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে। তাহলে 1 সেকেন্ডে সে এই পরিমাণ, তাহলে ক্ষমতা এত ওয়াট মানে আমরা বলছি এত ওয়াট ক্ষমতা মানে হচ্ছে সে কি 1 সেকেন্ডে এত জুল কাজ, মানে যত ওয়াট হবে 1 সেকেন্ডে সে তত জুল ব্যবহার করবে। কিন্তু এই যন্ত্র তো এই যে কাজটা করছে এটা কত সেকেন্ডে 15 সেকেন্ডে, তার মানে তার মানে ওই যন্ত্রটা প্রতি সেকেন্ডে 1000 জুল কি করছে ব্যবহার করছে। তার মানে 15 সেকেন্ডে 1000 গুণ 15, 15,000 শক্তি সে কি করছে ব্যয় করছে প্রতি সেকেন্ডে, মানে 15 সেকেন্ডে টোটাল। আর সে 15 সেকেন্ডে কাজ করছে কত এত, তার মানে এখানে 9800, আর সে ব্যয় করছে প্রতি 15 সেকেন্ডে কত 15,000। তাহলে 15 সেকেন্ডে কাজ করলো 9800, আর 15 সেকেন্ডে সে শক্তি ব্যয় করলো কত 15,000। তার মানে সে অনেক অপচয় করছে। তাহলে এটা আছে তাকে দেওয়া আর এটা আছে তার কাছ থেকে পাওয়া, তাহলে বিয়োগ করে দেখলাম তাহলে 5200 জুল শক্তি সে কি করছে 15 সেকেন্ডে
এই পরিমাণ জুল শক্তি, এত জুল শক্তি সে কি করছে, টোটাল ব্যয় করছে। ঠিক আছে, তাহলে কর্মদক্ষতার সূত্র আমরা কি জানি? কর্মদক্ষতার সূত্রে আমরা জানি নিচে হচ্ছে কি, কর্মদক্ষতার সূত্র হচ্ছে নিচে কি প্রদত্ত শক্তি, তাহলে তাকে শক্তি দেওয়া হয়েছে কত, 15,000 প্রদত্ত শক্তি, আর সে কাজ করছে কত, টোটাল 9,800 গুণ কত, 100। তাহলে এটাকে হিসাব করলে এটা হবে। আবার আমরা এই সেম অঙ্কটা কি করতে পারি, সরাসরি ক্ষমতা দিয়েও করতে পারি। এখানে যেহেতু আমরা শক্তি বের করছি, সেক্ষেত্রে আমরা শক্তি দিয়ে না করলেও করতে পারবো। কিন্তু যদি আমরা ক্ষমতা দিয়ে সেম অঙ্কটা করি, তাহলে কি হবে, নিচে হবে প্রদত্ত কি ক্ষমতা, নিচে হবে প্রদত্ত ক্ষমতা কত, 1,000, প্রদত্ত ক্ষমতা কত, 1,000, আর ওইখানে সে ক্ষমতা দেখাইছে কত, তখন আবার কি করতে হবে, তখন এইটা হচ্ছে টোটাল কাজ, এখান থেকে আবার কি করতে হবে, আমাদের ক্ষমতা বের করতে হবে। তাহলে ওর কৃত ক্ষমতা, নিচে আমরা কি হলো প্রদত্ত ক্ষমতা, আর আমরা এখানে বের করব কি প্রদত্ত ক্ষমতা। তাহলে প্রদত্ত ক্ষমতা হচ্ছে mgh/t, তাহলে 9,800 ভাগ 15, তাহলে এখান থেকে একটা মান বের করব, সেই মানটা কি আমরা এখানে বসিয়ে দেব, তারপর গুণন কি 100। তার মানে আমরা কি করতে পারি, এই সেম অঙ্কটা ক্ষমতা দিয়েও করতে পারি, কাজ দিয়েও করতে পারি। এখানে যদি আমরা টি দিয়ে ভাগ দেই, তাহলে এখানে সরাসরি ক্ষমতায় বসাবো, আর এখানে যদি আমরা টি দিয়ে ভাগ না দিয়ে কাজ দিয়ে করি, তখন আমাদের এখানে ক্ষমতা থেকে কি করতে হবে, কাজ করতে হবে। অর্থাৎ হয় আমাদের কৃত কাজ দিয়ে করতে হবে, সেক্ষেত্রে কৃত কাজ এবং লব্ধ কাজ বের করতে হবে, অথবা আমরা ক্ষমতা দিয়ে করতে পারি, প্রদত্ত ক্ষমতা, তখন আমাদের কৃত ক্ষমতাটাও বের করে নিতে হবে। অর্থাৎ আমাদেরকে, যদি আমরা দুইভাবেই করতে পারবো, বাট আমাদের মাথায় রাখতে হবে আমরা যেটা দিয়ে করব সেটা দুই জায়গাতেই, একটা হচ্ছে প্রদত্ত আর একটা হচ্ছে কৃত। এখানে যদি ক্ষমতা বসাই, এখানেও ক্ষমতা বসাইতে হবে, এখানে যদি কাজ বসাই, এখানেও কাজ বসাইতে হবে। ঠিক আছে, তো ওই অনুপাতে আমাদের কি করতে হবে, ক্ষমতা বা কাজ বের করে নিতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা এরা কাজ দিয়ে করছে, সরাসরি কাজ বের করছে, টি দিয়ে ভাগ করে নাই, তখন আবার কি করছে, এই ক্ষমতাটাকে কাজে রূপান্তর করছে কি দিয়ে, এই টি দিয়ে গুণ করে। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলোকে করা যাবে। তোমরা শুনে অবাক হবে, একটা বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করার সময় প্রতিটি ধাপেই শক্তির অপচয় হয়, এবং সবগুলো অপচয় হিসেবে নেওয়ার পর বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 30%-এ আসতে পারে। তার কর্মদক্ষতা কত চলে আসে, মাত্র 30%। অর্থাৎ শুরুতে আমরা যে পরিমাণ শক্তি দিয়েছি, প্রতি ধাপে অপচয় হইতে 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 শেষ পর্যন্ত মাত্র 30% আমরা পাবো। অর্থাৎ একটা জেনারেটরকে, পাওয়ার স্টেশনের যে জেনারেটর, এটাকে চালাতে যদি 100 জুল শক্তি ব্যয় হয়, তাহলে ওখান থেকে আমরা মাত্র 30 জুল বিদ্যুৎ পাবো। তো এখান থেকেও বোঝা যাচ্ছে যে একটা যন্ত্র নিজে থেকে যে বিদ্যুৎ উৎপাদন করে, সেটা দিয়ে সে নিজেই চলতে পারবে না। এরপর হচ্ছে প্রত্যেকটি ধাপে 10% অপচয় হলে মোট 4 ধাপ পর কত কর্মদক্ষতা হবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে 0.9 গুণ করছে সরাসরি। তাহলে এই জিনিসটা আসলো কিভাবে, এটা যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে দেখো প্রতি ধাপে 10%, তার মানে প্রথম ধাপে কত অপচয় হয়েছে, 10%। তার মানে প্রথম ধাপ পর, তাহলে প্রথম ধাপে কর্মদক্ষতা কত তার, তাহলে প্রথম ধাপে কর্মদক্ষতা হবে কত, 90 ডিভাইডেড বাই কত, তো কর্মদক্ষতা তো 10%, সরি, তাহলে প্রথম ধাপে, প্রতি ধাপে তার 10% অপচয় হয়। তাহলে ধরে নেই সে 100 থেকে কি করছে, যাত্রা শুরু করছে। তাহলে প্রথমে সে কি করবে, প্রথমে তার 10% যদি অপচয় করে, তাহলে প্রথম ধাপে তার কর্মদক্ষতা কত, 90/100 গুণন 100 সমান হচ্ছে কত, 90%। ঠিক আছে, প্রথম ধাপে এটা তার কর্মদক্ষতা। এরপর যখন সে কি করবে, দ্বিতীয় ধাপ যখন হবে, দ্বিতীয় ধাপে কিন্তু সে কি করবে না, 100 থেকে শুরু করবে না। দ্বিতীয় ধাপে সে এই যে তার 90 অবশিষ্ট ছিল, এই 90 থেকে আবার সে কি করবে, 10% অপচয় করবে। তাহলে 90 মাইনাস কি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তার অপচয় কত, 90 মাইনাস 90/100, অর্থাৎ কত,
81। তাহলে পরের ধাপে তার কত? 81। তাহলে এবার 81। তাহলে পরের ধাপে তার 81। তাহলে এবার তার কত? তাহলে এত পার্সেন্ট সে হারাই ফেলবে। আমরা প্রতি ধাপে তার হারানোটা বের করব। পরের ধাপে তার থাকবে কত? 81 জুল। তার পরের ধাপে কত জুল থাকবে? 81 মাইনাস 81, এটা গুণ 100। তাহলে 81 থেকে 81 এর কি 10% বাদ যাবে। তাহলে বাদ গেলে যা হবে তার ওইটা থেকে এরকম, তার মানে কি প্রতি ধাপে তার কি কমতে থাকবে। তো এরকম করে করে শেষ পর্যন্ত 65 কত হবে? 6 হবে। প্রতি ধাপে 10% 10% করে যদি কমে, প্রতি ধাপে যদি তার 10% 10% করে কমে। তো এইখানে একটু আমি যদি আবার বুঝাই, এখানে একটুখানি সমস্যা হয়েছে। দেড় ঘন্টা 12 মিনিট। তো একটা যন্ত্র যদি 100 জুলে কাজ সম্পন্ন করে, তাহলে প্রথমে তার কি হবে? 100-র মধ্যে 10 হারায় ফেলবে, তাহলে থাকবে কত? 90 জুল। তো তারপর আবার 10%, কার 10%? 90 এর 10%। তাহলে 90 মাইনাস, এবার কিন্তু 100-র 10% মানে কিন্তু 100, এই জন্য 100 থেকে 100 বাদ। কিন্তু এবার কি 90 থেকে সে কি করবে? 10% অপচয় করবে। তাহলে 90 গুণন কি 90 এর 10%, কত? 100। তাহলে এবার হবে কত তার? 81। তাহলে দুই ধাপ গেল, প্রথম ধাপে এটা, দ্বিতীয় ধাপে এটা। তৃতীয় ধাপে কি হবে? 81 থেকে 81 এর 10% সে কি করবে? হারাই ফেলবে। ঠিক আছে? তাহলে এখান থেকে একটা মান পাওয়া যাবে। এবার পরের ধাপে, এটা তৃতীয় ধাপ। এবার চতুর্থ ধাপে কি করবে? সে এই মানে ধরি এক্স, এই চতুর্থ তৃতীয় ধাপে এটা করার পর চতুর্থ ধাপে কিন্তু সে কি করবে? এক্স থেকে এক্স এর 10% কি করবে? হারাবে। মানে প্রতি ধাপে সে কি করবে? 10% হারাবে। তাহলে এইটা তুমি যদি হিসাব করো, তাহলে শেষ পর্যন্ত পাওয়া যাবে 65 কত 6%। ঠিক আছে? 6 পাওয়া যাবে। তাহলে এতটুকু হবে। তাহলে 100 থেকে, তাহলে 100 ছিল, 100 ছিল, 100 শেষে হবে কত? এইটা। তাহলে 100-র মধ্যে এতটুকু, এই জন্য পার্সেন্ট। আর এটা হচ্ছে শর্টকাট। তাহলে তোমরা মাথায় রাখতে পারবা কি, যে কোনো কত পার্সেন্ট সে হারায় কোনো জিনিস যদি কি করে? X%। তাহলে কোনো একটা যন্ত্র যদি কি করে? X% হারাই ফেলে, তাহলে প্রথম ধাপে যাবে কত? x বাই কত, মানে 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100। তাহলে প্রথম ধাপে কি হবে? তাহলে যত এই যে এত এত পার্সেন্ট, আর যদি n তম ধাপ হয় তাহলে এতটুকু হারাবে। তাহলে যে কোনো একটা অঙ্ক আমরা যদি বলি যে কোনো একটা যন্ত্র প্রতি ধাপে x% অপচয় করে, কি করে? x% অপচয় করে, তাহলে n তম ধাপে কর্মদক্ষতা কত? ঠিক আছে? n তম ধাপে কর্মদক্ষতা কত হবে? এটা যদি আমরা করতে চাই, তাহলে সূত্র হবে কি 100 মাইনাস n ডিভাইডেড বাই 100 ইন্টু কি এর পাওয়ার উপর আছে n। তাহলে ওই এই সূত্র দিয়ে যদি আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি, তাহলে 10% ধাপে 4, তাহলে কত হবে? 100 মাইনাস 10 ডিভাইডেড বাই 100, তার উপর কি কত পাওয়ার দিব? 4 পাওয়ার দিব। তাহলে এটা হিসাব করলে 100 থেকে 10 বাদ দিলে 9 ভাগ 90 ভাগ 100, তার উপর কত? 4 পাওয়ার। তাহলে 90 কি 100 দিয়ে ভাগ দিলে হয় 0.9, তারপর কি 4 পাওয়ার। তাহলে 0.4 পাওয়ার দিলে এটা হবে। ঠিক আছে? তাহলে হবে কত? এইটা। আর এটাকে যদি আমরা পার্সেন্টেজে করি, তাহলে সেখানে আবার কি করতে হবে? 100 দিয়ে গুণ করে পার্সেন্ট করতে হবে। তাহলে ফাইনালি সূত্রটা দাঁড়াইলো কত? 100 মাইনাস এক্স
ডিভাইডেড বাই 100 পাওয়ার n ইন্টু 100%। তাহলে ফাইনাল সূত্রটা হইল কোনটা? এটা। ঠিক আছে, ফাইনালি আমরা এই সূত্রটা পাইলাম। তাহলে কোনো একটা যন্ত্র যদি প্রতি ধাপে x% শক্তি অপচয় করে, তাহলে n-তম ধাপ পর কর্মদক্ষতা হবে এটা। ঠিক আছে, তাহলে এরপর আসছে তোমাদের অনুশীলনের অঙ্ক। তো অনুশীলনের অঙ্কগুলো যদি আমরা একটা একটা করে দেখি, তাহলে এগুলো সবগুলোই অলরেডি বোঝানো হয়েছে। তো আমরা যদি সংক্ষেপে জিনিসগুলোকে আবার দেখার একবার চেষ্টা করি, তো রিমাইন্ড করার চেষ্টা করাই দেই। এর প্রথমে বলছে যে ঘর্ষণজনিত বল দিয়ে কাজ সবসময় নেগেটিভ হয় কেন? তার কারণ হচ্ছে ঘর্ষণজনিত বল সবসময় কি করে? বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। ঠিক আছে, বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। এখন বল প্রয়োগের এই দিকে বল প্রয়োগ করে বস্তু যদি কি হয়, তোমার এই দিকে গতিশীল হয়, বস্তু যদি কি হয় এই দিকে গতিশীল হয় এফ বল প্রয়োগ করার ফলে, তাহলে ঘর্ষণ বল সবসময় কি করবে? উল্টা দিকে কাজ করবে। আর বস্তুর সরণ যদি এই দিকে হয়, তাহলে কাজ হবে কি? এফ এস। তাহলে ঘর্ষণ বল যেহেতু উল্টা দিকে কাজ করতেছে, তাহলে তার জন্য সরণ, তাহলে তার জন্য কৃত কাজ কি হবে? মাইনাস এফ এস। তাহলে বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে সরণটা সবসময় মানে ওই দিকেই সরণ হবে, আর ঘর্ষণ বল তার উল্টা দিকে কাজ করবে, এই জন্য কাজটা কি? নেগেটিভ। এখন কথা হচ্ছে, তো পজিটিভও তো হইতে, বস্তু যদি এই দিকে সরণ হয়, কথাটা হচ্ছে যে বস্তু কখনো ঘর্ষণ বলের দিকে সরণ হবে না। কেন হবে না? তার কারণ ঘর্ষণ বল কখনো কোনো বস্তুকে গতিশীল করে না। ঘর্ষণ বল সবসময় হচ্ছে অন্য কোনো বল যদি কোনো বস্তুকে গতিশীল করে, ঘর্ষণ বল শুধু তাকে বাধা দিতে পারে, কিন্তু ঘর্ষণ বল নিজে থেকে কোনো কিছুকে গতিশীল করে না। এই জন্য কোনো বস্তু কখনোই ঘর্ষণ বলের দিকে গতিশীল হবে না। কোনো বস্তু কোনো দিন ঘর্ষণ বলের দিকে গতিশীল হবে না। কেন? তার কারণ ঘর্ষণ বল নিজে থেকে কোনো বস্তুকে গতিশীল করে না। দ্বিতীয়ত, ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। হচ্ছে ঠেটা আর কি, সহজ কথায়। তুমি যদি যাও এইদিকে, ও যাবে উল্টা দিকে। এবার বল যদি এইদিকে প্রয়োগ না করে এইদিকে প্রয়োগ করা হয়, তাহলে ঘর্ষণ বলের ডিরেকশন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে কাজ করবে, সবসময়। ওর কাজটাই আছে গতির বিপরীত দিকে কাজ করা, তাহলে ও সবসময় তো নেগেটিভ হবেই। তার কারণ ঘর্ষণ বলের ক্ষেত্রে ডিরেকশন সবসময় ঘর্ষণ বলের বিপরীত দিকেই হবে, ঘর্ষণ বলের দিকে ডিরেকশন হওয়া সম্ভব না। এই জন্য ঘর্ষণ বল সবসময় কি হবে? নেগেটিভ হবে। একটা স্প্রিংকে কেটে দু টুকরো করলে টুকরোগুলোর স্প্রিং ধ্রুবক কে কি বাড়বে নাকি কমবে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই জিনিসটা বোঝার ক্ষেত্রে আমরা আগে রিমাইন্ড করে দেই যে ঘর্ষণ বলটা তোমার কে জিনিসটা কি, ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা কি। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কোনো একটা স্প্রিংকে 1 মিটার বাড়াতে, কোনো একটা স্প্রিংকে 1 মিটার বাড়াতে যে পরিমাণ কি লাগে, যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, সেটাই হচ্ছে তার কি? ঘর্ষণ গুণাঙ্ক, বা এফ সমান হচ্ছে কি কে এক্স। অতএব সেখান থেকে আমরা পাবো কে সমান কি? এফ বাই এক্স। কে সমান হচ্ছে কি? এফ ডিভাইডেড বাই এক্স। এখন এখন মনে করো যে একটা আমরা স্প্রিং নিলাম, সেই স্প্রিংটার দৈর্ঘ্য কত? স্প্রিংটার স্প্রিংটার দৈর্ঘ্য কত? এক্স পরিমাণ। স্প্রিংটার দৈর্ঘ্য কত? এক্স পরিমাণ হচ্ছে স্প্রিংটার দৈর্ঘ্য। ঠিক আছে, এখন এই স্প্রিংটাকে যদি আমরা কি করি? 1 মিটার বাড়াই। এই স্প্রিংটাকে যদি আমরা, উদাহরণস্বরূপ এই স্প্রিংটাকে 1 মিটার পরিমাণ যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে এফ পরিমাণ বল লাগবে। কি পরিমাণ? এক্স। এই এক্স তার দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য ছিল কত? এক্স। আদি দৈর্ঘ্য কত? এক্স। এবং আমরা তার দৈর্ঘ্য করব কত? এক্স প্লাস 1 মিটার করব। ঠিক আছে, তাহলে 1 মিটার বাড়ালাম, তাহলে তার ধরে নেই সেই ক্ষেত্রে তার স্প্রিং ধ্রুবকের মান হবে কি কি? তাহলে এক্স থেকে যদি আমরা এক্স প্লাস
1 করতে চাই, তাহলে 1 মিটার আমরা বাড়াইলাম, তাহলে সেক্ষেত্রে তার প্রয়োজনীয় যে বল ছিল সেটা হয়েছে কত, তোমার কে। এরপর সেই জিনিসটাকে, স্প্রিংটাকে যদি আমরা কি করি, কেটে 2 ভাগ করি, তাহলে কেটে যদি 2 ভাগ করি, তাহলে এবার তার আদি দৈর্ঘ্য কত হবে? আদি দৈর্ঘ্য হবে কি x ডিভাইডেড বাই 2। তাহলে x ডিভাইডেড বাই 2 থেকে যদি আমরা এবার কি করি, এখান থেকে আমরা করব কি x ডিভাইডেড বাই 2 প্লাস 1 মিটার করব। ঠিক আছে, x ডিভাইডেড বাই 2 প্লাস 1 মিটার যদি আমরা করি, সেক্ষেত্রে তার স্প্রিং ধ্রুবক কত হবে? কে প্রাইম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কে এবং কে প্রাইমের কি করব, তুলনা করব। এইখানে যদি আমাদের কি প্রয়োজনীয় বল এফ হয়, তাহলে আমরা কে সমান কি পাবো, এফ ডিভাইডেড বাই, এখানে ডিফারেন্সটা কত, 1 মিটার, ডিফারেন্সটা কত, কে ডিভাইডেড বাই এক্স। আর এইখানে কে প্রাইম সমান কত হবে, এখানে যদি প্রযুক্ত বল তোমার, এখানে তাহলে প্রযুক্ত বল কত হবে, এফ ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই কি 2, তাহলে হবে কত, 2 এফ বাই এক্স, এর সমান আছে কি 2 কে। তার মানে কি হলো, তার স্প্রিং ধ্রুবকের মান কত হয়ে গেল, 2 গুণ হয়ে গেল। তার মানে কোনো একটা স্প্রিংকে কেটে যদি আমরা কি করি, 2 ভাগ করি, তাহলে তার স্প্রিং ধ্রুবকের মান কি হবে, বেড়ে যাবে, বেড়ে কি হবে, 2 গুণ হবে। তাহলে আমরা দেখলাম 2 নম্বরটা দেখলাম। এরপর আমরা দেখি 3 নম্বর। 3 নম্বর বলছে কি, পৃথিবী সচল রাখতে কি পরিমাণ শক্তির প্রয়োজন, নাকি পৃথিবী সচল রাখতে কি শক্তির প্রয়োজন নাকি ক্ষমতার প্রয়োজন? তাহলে কি প্রয়োজন, পৃথিবী যে সচল আছে, তাহলে এখানে যে জিনিসটা প্রয়োজন হচ্ছে সেটা শক্তি নাকি ক্ষমতা? এখন আমরা যদি দেখি যে প্রতি একক কোনো একটা, পৃথিবী সচল রাখা বলতে কোনো একটা কাজ করার জন্য, তাহলে কোনো একটা কাজ যখন আমরা করি, তো আমরা কিন্তু সব সময় একটা যন্ত্রকে যখন চালাই, ওই যন্ত্রটাকে কি পরিমাণ শক্তি দিচ্ছি এইটা গুরুত্বপূর্ণ না, বরং তাকে প্রতি একক সেকেন্ডে কি পরিমাণ শক্তি দিচ্ছি সেটা আমাদের প্রয়োজন। যেমন আমরা যদি এইরকম করি যে একজন মানুষ, উদাহরণস্বরূপ একজন মানুষের কথা যদি বলি, যে একজন মানুষ কতটুকু কাজ করলো, এইটার চেয়ে বরং গুরুত্বপূর্ণ হচ্ছে সে প্রতিদিন কতটুকু কাজ করে, বা প্রতি ঘন্টায় সে কত কাজ করে, বা প্রতি মিনিটে সে কত কাজ করে। অর্থাৎ শুধু কতটুকু কাজ করছে এইটা দিয়ে কিন্তু আসলে কি কোনো কিছু পরিমাপ, মানে এটা দিয়ে আসলে তার কি যে যথার্থ যে যোগ্যতা, এটা পরিমাপ করা যায় না। যেমন একটা যদি আমরা মেশিন, আমরা যদি কি করি, একটা উদাহরণস্বরূপ একটা মেশিন দিয়ে যদি আমরা কি করতে চাই, পানি তুলতে চাই, তাহলে আমাদের কিন্তু হিসাব করতে হবে কি, এই মেশিনটা প্রতি সেকেন্ডে কতখানি পানি উপরে তুলতে পারবে, এই মেশিনটা টোটাল কতটুকু পানি তুলতে পারবে, এটা তো আমরা পরে বুঝতে পারবো। তার আগে আমাদের হিসাব করা দরকার কি, যে এই মেশিনটা প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় কতটুকু পানি তুলতে পারে। তাহলে সেই হিসাবে আমার যদি এতটুকু পানির প্রয়োজন হয়, তাহলে আমি সেই হিসাবে তাকে কত সময় চালাবো, বা তার উন্নতি প্রয়োজন না অবনতি প্রয়োজন, সেটা আমরা কি বুঝতে পারবো। তো ওই অর্থে যদি আমরা দেখি, তাহলে মোট শক্তির চেয়ে বরং প্রতি সেকেন্ডে শক্তির কী রূপ রূপান্তর হচ্ছে, বা প্রতি সেকেন্ডে সে কী পরিমাণ কাজ করতেছে, সেইটা বেশি জরুরি। তার মানে শক্তির চেয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে, বা কাজের চেয়ে প্রতি একক সময়ে কি পরিমাণ কাজ হচ্ছে, এই জিনিসটা কি আমাদের বেশি জরুরি ব্যবহারিক লাইফে। ঠিক আছে, তো ঠিক একইভাবে পৃথিবী সচল রাখার ক্ষেত্রেও, অর্থাৎ পৃথিবীর যত কি হচ্ছে, যত ধরনের কর্মকাণ্ড তৈরি হচ্ছে,
হচ্ছে সেগুলোর ক্ষেত্রে এই কাজগুলো সম্পাদনের ক্ষেত্রে টোটাল কাজের চেয়ে বরং প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ হচ্ছে এইটা কি অধিক আমাদের জরুরি। ঠিক আছে, এরপর হচ্ছে ভরকে কি শক্তি হিসেবে বিবেচনা করা যায়। তাহলে ভরকে শক্তি হিসেবে বিবেচনা করা যায়, আমরা দেখছি ই সমান এমসি স্কোয়ার, যখন ওই ভরকে কি তোমার শক্তিতে রূপান্তর করা যাবে। তবে এখানে আমরা জেনারেলি একটা সব বস্তুর ক্ষেত্রেই কিন্তু ভরকে শক্তি হিসেবে আপাতত কি করা যায় না, রূপান্তর করা যায় না। এটা শুধু নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রেই কি ভরকে শক্তি হিসেবে বিবেচনা করা যায়। অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়ায় একটা ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন এগুলো কি করে নিজের কিছুটা ভর হারায় ফেলে, হারিয়ে সেটাকে কি করে তারা অন্য শক্তিতে ট্রান্সফার করে। তো সেই ক্ষেত্রে আমরা ভরকে শক্তি হিসাবে বিবেচনা করতে পারি তোমার ব্রোডার অ্যাঙ্গেলে। এরপর বলছে যে 5 নম্বরটা আমরা দেখি। 5 নম্বর বলছে যে বেগ 1% বাড়লে গতিশক্তি কত শতাংশ বাড়বে। তাহলে বেগ যদি 1% বাড়ে তাহলে গতিশক্তি বাড়বে কত শতাংশ। তাহলে আমরা গতিশক্তি এবং বেগের মধ্যে একটা কি জানি, সম্পর্ক জানি। সেটা হচ্ছে গতিশক্তি সমান হচ্ছে কি হাফ এমভি স্কোয়ার। গতিশক্তি সমান কত, হাফ এমভি স্কোয়ার। তাহলে এই অঙ্কটা যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি, গতিশক্তি সমান হচ্ছে আমরা জানি ই কে সমান হাফ এমভি স্কোয়ার। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে গতিশক্তি যদি 1% বাড়ে তাহলে বিভব কি বেগ যদি 1% বাড়ে তাহলে গতিশক্তি কত শতাংশ বাড়বে। তাহলে ভি যদি 1% বাড়ে তার মানে আগে ধরে নেই, আগে আমরা প্রথমে ডিটেলস অঙ্কটা করি, তারপর একটা শর্টকাট বানানোর চেষ্টা করি। তাহলে গতিশক্তি আগে ই কে সমান ছিল হাফ এম ভি স্কোয়ার, এরপর বেগ ভি, তখন বেগ ভি, এরপর ভি পরবর্তীতে পরিবর্তিত হয় কত হবে ভি প্লাস ভি বাই 100, মানে ভি ইন্টু 1/100, মানে 1% যেহেতু বেড়ে গেছে তাহলে কত হবে বলো দেখি, ভি প্লাস পয়েন্ট ভি প্লাস 0.01 ভি। তাহলে আমরা বলতে পারি 1.01 ভি। তাহলে ভি কত গুণ হইল, তাহলে আগে ভি ছিল কত গুণ, যা ছিল, এখন ভি তার কত গুণ হইল 1.01 গুণ। তাহলে ই কে কত গুণ হবে, তাহলে আমরা জানি ই কে সমান বেগের কত শতাংশ, বেগের কি সরি কিসের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তাহলে বেগ যত গুণ বাড়বে গতিশক্তি তার বর্গের হারে বাড়বে। তাহলে 1.01 এর উপর কি স্কোয়ার করলে যত হবে তত গুণ কি বাড়বে, তাহলে এত গুণ বাড়বে। তাহলে এটা যদি এত গুণ বাড়ে তাহলে শতকরা কতটুকু বাড়বে, তাহলে আগে ছিল কত 1 গুণ, এখন হইলো কত এত গুণ, এটার উপর স্কোয়ার করলে কত হয় আসলে, তাহলে এটা গুণ করলে হয়, এটা গুণ করলে হয় 1.0201, তাহলে এত গুণ হবে। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে এটা কত গুণ বাড়লো, তাহলে তাহলে এটা থেকে আমরা আবার তাহলে গতিশক্তি বাড়ছে কত, তাহলে 1.01, এটা থেকে আবার 1 বাদ দিব, তাহলে কি হবে 0.0201, এত এত এই পরিমাণ কি হবে বেড়ে যাবে। তাহলে শতকরা কতটুকু বাড়বে, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে শতকরা কি হবে 2, তাহলে কত হবে 2%। তাহলে বেগ যদি বাড়ে 1 গুণ তাহলে গতিশক্তি বাড়বে কত গুণ, প্রায় 2 গুণ। তাহলে এখান থেকে আমরা একটা শর্টকাট ডেভেলপ করতে পারি। তাহলে কোনো একটা, তাহলে বেগ যদি x% বাড়ে, বেগ যদি x% বাড়ে তাহলে গতিশক্তি বাড়বে কত 100 প্লাস এক্স ডিভাইডেড বাই 100 স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস 1 ইন্টু কি 100%। তাহলে কোনো একটা জিনিস যদি x% বাড়ে তাহলে
মানে ভি যদি x% বাড়ে তাহলে ভি যদি কি হয়, ভি যদি x% বাড়ে তাহলে ই কে বাড়বে কত, এই পুরো জিনিসটা হচ্ছে ই কে, তাহলে ই কে বাড়বে কত পার্সেন্ট, এত পার্সেন্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের হিসাব। তাহলে তোমরা এটা দিয়ে করতে পারবা। তাহলে পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, যে 6 নম্বর প্রশ্ন বলছে একটি দেয়াশালাইয়ের কাঠি দেয়াশালাই বাক্সে 5 নিউটন বলে ঘষা হলো, কাঠিটিকে 5 সেন্টিমিটার টানা হলো, তাহলে কাঠি ঘষাতে কত শক্তি ব্যয় হলো। তাই এটা তো আমরা সহজেই করতে পারবো, ডাব্লিউ সমান কি, এম, ডাব্লিউ সমান এফ এস, তাহলে এখানে কৃত কাজ হচ্ছে এফ ইন্টু এস, এবং ব্যয়িত শক্তিটাই মূলত কৃত কাজ। তাহলে এফ এস, এফ আছে 5 নিউটন, আর 5 সেন্টিমিটার, যে 5 সেন্টিমিটার টানা হয়েছে তাহলে এটাকে মিটার বানাইতে হবে, তাহলে 5/10, 5কে 10 দিয়ে ভাগ করলে 0.5ই হবে, তাহলে 5 সমান 5×5 তাহলে 2.5 জুল। বুঝতে পারছো? তাহলে এই ছিল এই অঙ্ক। এরপরটা আছে কাঠি টানাতে যদি এত সেকেন্ড সময় লাগে তাহলে ক্ষমতা কত, তাহলে এটাকে সময় দিয়ে ভাগ করলেই কি হবে, ক্ষমতা হবে। তাহলে ক্ষমতা সমান হচ্ছে এইটা ডিভাইডেড বাই এবার কি W/T, এটাকে 0.5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটাকে হবে 5 হয়ে যাবে, তাহলে 5 ওয়াট হয়ে যাবে তার ক্ষমতা। ঠিক আছে, এর পরের অংশে যদি আমরা যাই, একটি জলবিদ্যুৎ প্রকল্পের রিজার্ভার বা জলাধার সমুদ্র সমতল থেকে 800 মিটার উঁচুতে এবং পাওয়ার স্টেশনটি 250 মিটার উঁচুতে অবস্থিত। রিজার্ভারের পানির পাইপের মাধ্যমে এসে পাওয়ার স্টেশনের টারবাইন ঘোরায়। তো রিজার্ভারের পানি পাইপের মাধ্যমে এসে পাওয়ার স্টেশনের টারবাইন ঘোরায়। রিজার্ভারে 2 × 10⁸ লিটার পানি আছে। যদি 1 লিটার পানি যদি 1 লিটার পানির ভর 1 কেজি হয় তবে রিজার্ভারের পানিতে কত বিভব শক্তি সঞ্চিত আছে। তো এটা খুবই ইজি একটা অঙ্ক। তাহলে আমরা যদি এখানে অঙ্কটা করি, তাহলে এখানে প্রথমে দেওয়া আছে যে একটি জলাধার সমুদ্র সমতল থেকে 800 মিটার উঁচুতে আছে। তাহলে সর্বপ্রথম কত মিটার, 800 মিটার উঁচুতে জলাধার, একটা জলাধার কত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 800, তাহলে আমরা ধরি নেই এর হাইটটা কত, 800 মিটার উঁচুতে কি আছে, একটা রিজার্ভার আছে। তাহলে এর উপর কি আছে, আর একটা রিজার্ভারটা ধরে নেই, এইটা আছে কি রিজার্ভার, 800 মিটার উঁচু এইটা, আর এইটা আছে রিজার্ভার এত মিটার উঁচুতে, এবং পাওয়ার স্টেশনটি 250 মিটার উঁচুতে অবস্থিত। রিজার্ভারের পানি পাইপের মাধ্যমে এসে পাওয়ার স্টেশন, তাহলে পাওয়ার স্টেশন কোথায় আছে, পাওয়ার স্টেশন 250 মিটার উঁচুতে, তাহলে এইখানে পাওয়ার স্টেশন আছে কোথায়, এইটা কত, পাওয়ার স্টেশন। তো পাওয়ার স্টেশনের উচ্চতাটা কত, এইটুকু উচ্চতা হবার আছে, পাওয়ার স্টেশনের উচ্চতা আছে 250 মিটার উঁচু। তাহলে আমাদের থাকলো কতটুকু, তাহলে পানি নামবে, তাহলে পানি রিজার্ভার থেকে এখানে আসতে হাইট হবে কত, তাহলে 800 থেকে 250 বাদ দিলে হবে কত, 550 মিটার। তার মানে পানি পানি এখান থেকে, তাহলে আমাদের পানি আসবে কোথায়, এখানে আসবে, তাহলে আমাদের এখান থেকে হাইট হিসাব করতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের এখানে কি এইচ এর মান। বুঝতে পারছো? তাহলে আমরা কার সাপেক্ষে, সবসময় ভূমি, আমরা বলছি যে বিভব শক্তি সবসময় ভূমির সাপেক্ষে হিসাব হয়, কিন্তু আমরা তো এখানে ভূমির সাপেক্ষে হিসাব করতেছি না, আমরা হিসাব করতেছি কোথায়, টারবাইনের সাপেক্ষে, পাওয়ার স্টেশনের যে টারবাইন আছে সেটার সাপেক্ষে। তাহলে সেটা যেহেতু 250 মিটার উঁচুতে আছে, তাহলে ওইটা সাপেক্ষে হিসাব করলে সেটা হচ্ছে কি ওখান থেকে 550 মিটার, তাহলে বিভব শক্তিও আমাদের ওইখান থেকে হিসাব করতে হবে, ভূমি থেকে নয়। তাহলে এখানে সঞ্চিত শক্তি হবে কি, তাহলে mgh। তাহলে এম এর মান কত, এত কেজি, তার কারণ 1 কেজি মানে 1 লিটার মানে 1 কেজি, তাহলে এত লিটার মানে এত কেজি, গুণন জি এর মান 9.8, আর এইচ এর মান কত হবে 550। তো এইভাবে করলেই কি হবে, অঙ্কটা হয়ে যাবে। তাহলে 2 গুণন 10⁸ গুণন কত হবে 9.8 ইন্টু এইচ এর মান কত 550। তো
এইটা যা হবে এত জুল, তাহলে এইটা হবে কি সঞ্চিত বিভব শক্তি। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটাতে যদি আমরা যাই, এর পরের অঙ্কে কি আছে, 4 কেজি ভরের এক বালক সিঁড়ি দিয়ে উঠে 12 সেকেন্ডে ছাদে উঠে। সিঁড়িতে ধাপের সংখ্যা আছে 20টি এবং প্রতিটি ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার। তার মানে টোটাল ধাপের হাইট গুণ করলেই সিঁড়ির উচ্চতা পাওয়া যাবে। তাহলে সিঁড়ির উচ্চতা, তাহলে টোটাল এইচ কত হবে, 20 গুণন 20। তাহলে 20 গুণন 20 সেন্টিমিটার, সেটাকে আবার মিটার বানাইতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে কত, 4 মিটার। তাহলে টোটাল হাইট কত, ছাদের হাইট হচ্ছে কত, 4 মিটার। তাহলে একটা বালক 40 কেজি একটা বালক ছাদে উঠবে, তাহলে তার জন্য কৃত কাজ কত এখানে, তাহলে আমরা জানি কৃত কাজ সমান এ, মানে উপরে যখনই কেউ ওঠে তখনই তার জন্য কৃত কাজ হচ্ছে mgh। তাহলে w সমান কি, mgh। এম এর এম, আর তার ক্ষমতা সেই কত, 12 সেকেন্ডে উঠছে। তার ওজন চাইছে, ক নম্বর তো আমরা পাবোই, তার ওজন হচ্ছে 40 গুণন কত, 9.8। মোট কত উচ্চতায় আরোহণ করছিল সেটাও বের করলাম, 4 মিটার ওটা এবং ছাদে উঠতে সে কত কাজ করলো সেটা হচ্ছে mgh। আর সিঁড়ি দিয়ে উঠতে সে কত ক্ষমতা, তাহলে ক্ষমতা সমান, তাহলে mgh ডিভাইডেড বাই টি। এই টি এর মান দেওয়া আছে কত, 12 সেকেন্ড। তাহলে mgh কে 12 দ্বারা ভাগ করলে কি হবে, তার ক্ষমতা পাওয়া যাবে। তো এরপর আমরা দেখি, যে সকল পাওয়ার স্টেশন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাদের চেয়ে নিউক্লিয় শক্তি উৎপাদনের একটি মস্ত বড় সুবিধা হচ্ছে যে এতে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় না। ভালো কথা, এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় না। তাহলে নিউক্লিয় শক্তি ব্যবহারের অন্যান্য সুবিধা কি, নিউক্লিয় শক্তি ব্যবহারের অন্যান্য সুবিধা হচ্ছে কি, এখান থেকে একসাথে প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায়, অর্থাৎ mc² হারে কি পাওয়া যায়, শক্তি পাওয়া যায়। এবং অল্প জ্বালানিতেই কি পাওয়া যায়, এখানে অনেক বেশি শক্তি পাওয়া যায়। অল্প জ্বালানি ব্যবহার করে এখানে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। আর নিউক্লিয় শক্তির অসুবিধা কি, অসুবিধা সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হচ্ছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটা সেটিংয়ের খরচ বেশি। 1 নম্বর, এটার সেটিংয়ের খরচ বেশি। মানে সুবিধার ক্ষেত্রে যদি সুবিধাগুলো আগে বলি, এখানে অনেক শক্তি পাওয়া যায়, এখানে কি পাওয়া যায়, অনেক বেশি শক্তি পাওয়া যায়। এবং এটা কি হয়, স্থায়ী হয়। এটা কি হয়, স্থায়ী, মানে একটা প্রকল্প হাতে নিলে এটা অনেক দিন পর্যন্ত যায়। এই জ্বালানিগুলো অল্প জ্বালানি ব্যবহার হয়, কি হয়, অল্প জ্বালানিতেই অনেক বেশি শক্তি পাওয়া যায়। কয়েক গ্রাম ইউরেনিয়াম দিয়ে কি হয়, প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যেতে পারে এবং এটা দিয়ে পুরো দেশের কি সাপ্লাই পাওয়া যেতে পারে। তারপর এগুলোই মোটামুটি আর কি সুবিধা। আর অসুবিধাই অনেক, নইলে তো এটাই বেশি থাকতো। অসুবিধা হচ্ছে এটার 1 নম্বর হচ্ছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তখন এটা একটুখানি হিসাবে গরমিল হইলেই এটা এত পরিমাণ এর যে তেজস্ক্রিয় বর্জ্য ওখানে ও তো গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে, ক্ষতি হইতে সব কয়েক শত বছর লাগে। আর এই হচ্ছে এটা যদি কি হয়, এই নিউক্লিয়ার বর্জ্য যদি একবার কি হয় বাইরে বের হয়ে আসে, তাহলে এটা কি হয়, তোমার এটাতে কয়েক সেকেন্ডে কি হয়ে যেতে পারে, একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে, একটা গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে। এটার মেনটেনেন্স কস্ট বেশি, এটাকে স্থাপন করতে খরচ বেশি, এটাকে আহ, নিরাপদ রাখতে খরচ বেশি এবং এর জ্বালানি সহজে পাওয়া যায় না। তো দেখা যাচ্ছে যে অসুবিধা অনেক, অসুবিধাই কি অনেক। এরপর যদি প্রশ্ন আমরা দেখি, এর পরের প্রশ্নটা হচ্ছে কি, একটা বস্তুর উপর বিভিন্ন সময় বিভিন্ন বল প্রয়োগ করার কারণে তার বেগের পরিবর্তন হয় এবং সেটি 4.07 চিত্রে দেখানো হয়েছে। ও এ বি বি সি সি ডি এর মধ্যে কখন পজিটিভ কাজ, কখন নেগেটিভ কাজ, কখন শূন্য কাজ হয়েছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে বস্তুর যখন এখানে বেগ, আমরা সহজ কথায় বস্তুর যদি ত্বরণ পজিটিভ হয় তাহলে কাজ হবে পজিটিভ, আর যখন বস্তুর ত্বরণ নেগেটিভ অর্থাৎ মন্দন হবে
তখন হবে কাজ নেগেটিভ। তার মানে কি হয়েছে, বস্তু থেমে যাচ্ছে, তার মানে কি উল্টা দিকে কি হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে। একটা বস্তু চলা মানে কি, একটা বস্তুর ত্বরণ হওয়া মানে কি বলো দেখি। একটা বস্তুর ত্বরণ হচ্ছে তার মানে ওই দিকেই বল প্রয়োগ করা হচ্ছে, ওই দিকেই সরণ হচ্ছে। আর একটা বস্তুর মন্দন হচ্ছে, একটা বস্তুর মন্দন হচ্ছে, তার কথার অর্থ কি, বস্তুটার বেগ আস্তে আস্তে কমতেছে, তার মানে বস্তু ওই দিকেই যাচ্ছে কিন্তু বেগ কমতেছে কেন, তার কারণ তাকে উল্টা দিকে কি করা হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে, এই জন্য তার বেগের মান আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে এখানে বলের দিক এবং সরণের দিক কি উল্টা, বস্তু ওই দিকেই যাচ্ছে কিন্তু বল প্রয়োগ হচ্ছে কি উল্টা দিকে, এই জন্য তার বেগের মান কমে যাচ্ছে। তার মানে ত্বরণ মানে ধনাত্মক কাজ, মন্দন মানে আমরা শিখলাম ঋণাত্মক কাজ। আর তার মানে এখানে কি ধনাত্মক ত্বরণ আমরা যদি হিসাব করি ভি, তাহলে এ হিসাব করব আমরা, এ এর হিসাব আমরা জানি, এ সমান শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই টি। তাহলে এখানে শেষ বেগের মান বেশি, আদি বেগের মান কম, সেক্ষেত্রে এটা পজিটিভ আসবে, তার মানে এখানে ধনাত্মক কাজ। আর এ থেকে বি, এখানে আদি বেগ শেষ বেগ সমান, তাহলে এখানে ত্বরণের মান আসবে কি, দুইটা যেহেতু সমান ত্বরণের মান 0 আসবে, সেক্ষেত্রে এখানে কোনো কাজ হচ্ছে না, শূন্য কাজ। আর বি থেকে ডি পর্যন্ত যদি আমরা হিসাব করি, এখানে শেষ বেগের মান কম, আদি বেগের মান বেশি, সেক্ষেত্রে এই ইকুয়েশনে বসাই দিলে এ এর মান কি আসবে, এ এর মান ঋণাত্মক পাবো আমরা। তাহলে ঋণাত্মক মানে অর্থাৎ মন্দন হচ্ছে, মন্দন মানে বলের বিপরীত দিকে বল প্রয়োগ করা, সরণের বিপরীত দিকে বল প্রয়োগ করা হচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে, এই পুরো ক্ষেত্রটাতে কি হবে, নেগেটিভ কাজ হবে। ঠিক আছে, তবে এইখানে একটুখানি ঝামেলা আছে, আগে ভুল বলছি, এখানে বি থেকে সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে নেগেটিভ কাজ হবে, ঋণাত্মক ত্বরণ হবে। তার কারণ সি এর মান কত, আমরা যদি এইটা হিসাব করি শুধুমাত্র, তাহলে সিতে কি হবে, সিতে মান 0, সিতে ভি এর মান কত 0, আর ইউ এর মান কত একটা থাকবে, তাহলে ত্বরণ হবে কি ঋণাত্মক, তাহলে এখানে বিপরীত দিকে কাজ হবে। এই পর্যন্ত ঠিক আছে, বাট সিডিতে যদি আমরা দেখি, সিডি এর জিনিসটা যদি আমরা হিসাব করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো সিতে কত বেগ কত, সিতে আমরা যদি ভিসি বলি তাহলে এটা 0, আর যদি আমরা কি বলি ভিডি বলি, তাহলে এটা কিন্তু ঋণাত্মক মান, এই মানটা কি ঋণাত্মক মান, 0 কিন্তু না। সেই ক্ষেত্রে যদি আমরা এ হিসাব করি তাহলে কি হয় বলো দেখি, এ সমান হবে মাইনাস ভিডি মাইনাস 0 ডিভাইডেড বাই কত টাইম। এই যে এখানে কিন্তু টাইমটা কি, এখানে কিন্তু এটা তোমার ঋণাত্মক, তাহলে এখানে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে এখানেও ত্বরণ ঋণাত্মক হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই জায়গায় একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, এই জায়গায় যখন বেগ 0 হয়ে গেছে তার মানে এর পর বস্তুটা কোন দিকে যাবে, মানে বিষয়টা হচ্ছে এইরকম, একটা বস্তু প্রথমে ত্বরণে এই দিকে যাচ্ছে, তারপর যেতে 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 তার মন্দন হইলো, মন্দন হইতে হইতে একটা পর্যায়ে তার বেগ কি হয়ে গেল 0 হয়ে গেল। তারপরও যদি একই দিকে তার বল প্রয়োগ করা হয়, তার মানে এবার কি হয়েছে, মন্দন হইতে হইতে বেগ যখন 0 হয়ে যাবে তখন গাড়িটা বল প্রয়োগ করা যায়, তারপরও না থামে উল্টা দিকে, তাহলে এবার সে কি করবে, ভিন্ন দিকে কি করবে, ব্যাক করা শুরু করবে। এবার সে কি করবে, উল্টা দিকে ব্যাক করা শুরু করবে। এবার কিন্তু তার বেগের মান কি হয়ে গেছে, ঋণাত্মক হয়ে গেছে, মানে উল্টা দিকে যাচ্ছে। এবার সে কি যাচ্ছে, উল্টা দিকে যাচ্ছে। আবার বেগের মান যখন ঋণাত্মক হয়ে গেছে তার মানে কি হয়ে গেছে, এবার তার বলের দিক এবং সরণের দিক কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। এবার তার বলের দিক এবং সরণের দিক সেম হয়ে গেছে, মানে আবার যদি আমি বুঝাই, তাহলে একটা বস্তু এই পজিশনে আছে, প্রথমে এই দিকে বল প্রয়োগ করা হচ্ছে, ত্বরণ হইল তার, ঠিক আছে, ত্বরণ হইতে হইতে মন্দন, এখানে এসে মন্দন শুরু হইল, তার মানে কি এখানে তার উল্টা দিকে বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে মন্দন হইতে হইতে একটা সময় কি হবে, তার বেগ 0 হয়ে যাবে, এই যে বেগ সি বিন্দুতে 0 হয়ে গেছে, ঠিক আছে। এরপরও যদি উল্টা দিকে বল প্রয়োগ করা না থামে, তাহলে এবার বস্তুটা কি করবে, এই দিকে যাওয়া শুরু করবে না। তার মানে এবার কিন্তু কি হয়ে গেল, তার বলের দিক এবং তার
স্মরণের দিক কি হয়ে গেল, সেম হয়ে গেল। এবার তার বলের দিক এবং স্মরণের দিক কি হয়ে গেল, সেম হয়ে গেল। এবার যদি আমরা কি করি, তাহলে এবার ত্বরণ যেহেতু ঋণাত্মক হয়ে গেল, এবার যদি আমরা ডাব্লিউ বের করি, তাহলে এম এ এস, এখানে কিন্তু এ তো ঋণাত্মক থাকলোই, এবার কিন্তু ডিস্টেন্সটাও কি হয়ে গেল, ঋণাত্মক হয়ে গেল। এবার কিন্তু ডিস্টেন্সটাও কি হয়ে গেল, ঋণাত্মক হয়ে গেল। এই জন্য কাজটা আবার কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। তার কারণ আমরা জানি যে বেগ শূন্য হওয়ার পরও যদি কি হয়, গাড়ি উল্টা দিকে যাইতে থাকে, তাহলে এবার কিন্তু গাড়ির ডিস্টেন্স কি হবে, গাড়ির অতিক্রান্ত দূরত্ব এবার উল্টা দিকে হবে। গাড়ি কি করবে, আবার আগের অবস্থায় ব্যাক করবে। সেক্ষেত্রে কাজ আবার কি হবে, ধনাত্মক হবে। তাহলে আমরা ওই হিসাবে ও থেকে এ পর্যন্ত বলতে পারি ধনাত্মক কাজ, এ থেকে বিতে শূন্য কাজ, সি থেকে ডিতে ঋণাত্মক কাজ, বি থেকে সিতে, আবার সি থেকে ডিতে আবারও ধনাত্মক কাজ। কেন সি থেকে ডি ধনাত্মক কাজ সেটা আমি একটু আগেই কি এক্সপ্লেন করলাম। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে ভালো, যদি না বুঝো তাহলে এটা আবার আমাকে কি করবা, কমেন্টে জানাবা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। প্রথমে আমি ভুল করছিলাম, তোমরা দেখছো, আমি এটা কিন্তু ইচ্ছা করি আর কাটি নাই। আমি চাইলেই ভিডিওর এই অংশটা কি করতে পারতাম, কেটে দিতে পারতাম, কিন্তু আমি কাটি নাই, যাতে করে এই জিনিসটা তোমাদের মনে থাকে যে এটা আমি ভুল করছিলাম, তার মানে এটাতে ভুল হওয়ার কি আছে, একটা সম্ভাবনা আছে। সো মাথায় থাকবে। শুধুমাত্র এই কারণেই আমি ভিডিওর এই অংশটাকে কেটে দিলাম না, যেখানে আমি ভুল করছি। 50 কেজি ভরের একটি মেয়ে 10 সেকেন্ডে সিঁড়ি বেয়ে 5 মিটার উপরে উঠেছে। সে কতটুকু কাজ করেছে তার ক্ষমতা কত? তাহলে এটা আমরা পারবো। কাজ সমান আছে mgs, ক্ষমতা সমান বাই টি। আমি এটা করাচ্ছি না। 3 নম্বর আছে 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ডে একটি বল প্রয়োগ করার পর তার গতিশক্তি হলো 500 জুল। কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল? ঠিক আছে, তাহলে কি বলছে, 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড 10 সেকেন্ড একটি বল প্রয়োগ করা হলো, তার গতিশক্তি হলো এত। তাহলে আমরা কি করব, তার গতিশক্তি থেকে তার শেষ বেগ বের করে নেব। তার মানে একটা 5 কেজি ভরের বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়েছে, কত সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে। কত সেকেন্ড, এখান, তাহলে বস্তুটা মনে করো এখানে ছিল, বল প্রয়োগ শুরু হয়েছে 10 সেকেন্ড পর সে এখানে আসছে, এবং তার আদি বেগ ছিল ইউ, এবং 10 সেকেন্ড পর তার শেষ বেগ হয়েছে ভি। এবং যখন এই ভি বেগ প্রাপ্ত হয়, তার গতিশক্তি কত হয়েছে, হাফ এম ভি স্কোয়ার সমান কত, 500। তাহলে এখান থেকে আমরা ভি এর মান বের করতে পারবো। তাহলে ভি এর মান হবে 500, যা হবে তাই আর কি। তাহলে 500 গুণন 2 ভাগ কত, এম মানে আছে 5, তার উপর আছে কি রুট। তাহলে এখানে ভি সমান কত হবে, 500কে 100, রুট ওভার 200। তাহলে আমি যদি হিসাব ভুল না করি, তাহলে রুট ওভার ভি এর মান হবে কার, রুট ওভার 200। এখন ভি এর মান যদি তার এটা হয়, তাহলে আমরা তার কি করতে পারবো, ত্বরণ বের করতে পারবো। তো ত্বরণ বের করলে আমরা কি করতে পারবো, এফ সমান এম এ বের করতে পারবো। তাহলে ত্বরণ সমান কি হবে আবার, তাহলে ত্বরণ সমান হবে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান কত, রুট ওভার 200, আর আদি বেগ কত, 0, ডিভাইড বাই টি মানে কি 10। তাহলে এটা মূলত এটা হিসাব করলে 10 রুট 2 হয়, 10 রুট 2 ডিভাইডেড বাই 10, 10 10 কাটা, তাহলে এটা হবে কি রুট 2। তাহলে তার ত্বরণ হচ্ছে কত, রুট 2। তাহলে বল কত হবে, তাহলে এফ সমান হবে কি এম এ। তাহলে এম এর মান 5, তাহলে 5 রুট 2। তাহলে তার উপর বল প্রয়োগ করা হয়েছিল কতটুকু, 5 রুট 2 পরিমাণে। তো তোমরা করার সময় আমি যখন যেটুকু অংশ করি খাতায় তোমরা সেইটুকু অংশ করবা, নইলে আমি বইয়ে হিসাব করি তো এলোমেলো হয়ে যেতে পারে। ঠিক আছে, এইভাবে এটাই হচ্ছে কি তার অ্যান্সার। তো এটা যদি হয়, তাহলে এর পরের অংশগুলো আমরা যাই। বলছে যে একটি কপি কল, এই কপি কলের অঙ্কে আমরা দেখছি গতি অধ্যায়ে, এটা ডিটেলস আলোচনা করছি বল অধ্যায়ে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। এরপর হচ্ছে
একটি কপিকলের এক পাশে 10 কেজি ভরের এবং অন্য পাশে 5 কেজি ভরের দুটি বস্তুকে ঠিক 5 মিটার উপরে স্থির অবস্থায় রাখা আছে। 5 মিটার উপরে তুমি যদি বস্তু দুটিকে ছেড়ে দিলে তখন 10 কেজি ভরটি নিচের দিকে এবং 5 কেজি ভরটি উপরের দিকে উঠতে শুরু করলো। যখন 10 কেজি ভরটি 1 মিটার নিচে এবং 5 কেজি ভরটি 1 মিটার উপরে উঠেছে তখন দুটির বেগ কত? তাহলে এই দুইটা কি করতে হবে? বের করতে হবে। এই অঙ্ক পারি না। তাহলে এই অঙ্কটা খুব মজার একটা অঙ্ক। আমরা জানি যে এইসব বস্তুর ক্ষেত্রে যখন এরকম কপিকল দিয়ে কোনো বস্তুকে কি করা হয়, একটার সাথে আর একটা দড়ি দিয়ে আটকানো হয়, তখন এই বস্তুগুলো যদি বায়ুশূন্য অবস্থায় হয় সেক্ষেত্রে এখানে এম এর কি নাই, কোনো ধরনের গুরুত্ব নাই। এম এর কি নাই, কোনো গুরুত্ব নাই। সেটা তোমার হোক, সেটা বড় বস্তু হোক ছোট বস্তু হোক, সবগুলোই কি হবে, একই গতিতে কি করবে, নিচের দিকে পড়বে, একই গতিতে পড়বে। অর্থাৎ দুইজনের সেম ত্বরণ হবে। অর্থাৎ আমার বলের অধ্যায়ে এটা বিস্তারিত আলোচনা আছে। তাহলে এটা যত যে বেগে যে ত্বরণে উপরে উঠবে এটা একই ত্বরণে নিচে নামবে। তার মানে এটা যে একটা নির্দিষ্ট সময় পর এটা যে বেগ অর্জন করবে এটাও সেই বেগ অর্জন করবে। তার কারণ আমরা গতির সূত্রগুলোতে ভরের কোনো ধরনের প্রভাব দেখি নাই। ঠিক আছে? তো আমরা যে কোনো একটা বস্তুর জন্য যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে হিসাবটা করতে পারি। আমরা এই অধ্যায়েরই একটা কনসেপ্ট পড়ছি, তোমাদের মনে আছে কিনা। একটা বস্তু যখন এইচ পরিমাণ নিচে নামে, একটা বস্তু যখন কি করে এইচ পরিমাণ নিচে নামে, তাহলে সে এইচ পরিমাণ গতিশক্তি হারায় ফেলে। তাহলে সে কি করে, হারায় ফেলে কতটুকু, এইচ পরিমাণ। আর একটা বস্তু যখন এইচ পরিমাণ উপরে ওঠে তখন সে এইচ পরিমাণ গতিশক্তি অর্জন করে। এই জন্য আমরা বলছিলাম যে একটা বস্তু যখন কি করে এইরকম একটা নির্দিষ্ট পজিশনে থাকে তাহলে তার মধ্যে স্থিতিশক্তি হচ্ছে কত, এমজি ইন্টু এইচ, আর তার মধ্যেকার গতিশক্তি অথবা তার হারানো স্থিতিশক্তি হচ্ছে এমজি ইন্টু এই উপর থেকে এইচ, এই বিন্দু থেকে উপরের এইচটুকু। তাহলে তাহলে এই জিনিসটাকে আবার যদি রিমাইন্ড করে দেই, তাহলে একটা জিনিস এইচ পরিমাণ নিচে নামছে, তার মানে তার হারানো গতিশক্তি বা তার হারানো বিভব শক্তিটা এমজিএস পরিমাণ হবে। আর এই হারানো বিভব শক্তিটা কিসে রূপান্তরিত হবে, তার গতিশক্তিতে রূপান্তরিত হবে। তার কারণ বস্তুটা এই জায়গাতে স্থির ছিল, বলা আছে প্রথমে দুইজন কি ছিল, স্থির ছিল। দুইজনই কি ছিল, প্রথমে স্থির ছিল। তাহলে স্থির অবস্থান থেকে তারা যখন 1 মিটার নিচে নামছে তাহলে এমজিএইচ পরিমাণ কিসে, স্থিতিশক্তি হারায় ফেলছে। এইচের মান যদি আমরা 1 বসাই দেই তাহলে হারানো স্থিতিশক্তি। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করতে পারি, তাহলে 1 মিটার নিচে নামায় তার হারানো স্থিতিশক্তি। তাহলে হারানো বিভব শক্তি কত, তার এমজি, যতটুকু নিচে নামছে সেই দূরত্ব, তার মানে কি এমজি। আর এই হারানো বিভব শক্তিটা কিসে রূপান্তরিত হয়েছে, হারানো বিভব শক্তিটাই তোমরা লিখবা তার গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে এই গতিশক্তিটা কত হবে তার, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান হবে এম জি, এখানে আমরা 2 না দিয়ে আপাতত এইচ এ রেখে দিই, এম জি এইচ। তাহলে এম আর এম কাটা, তাহলে ভি স্কোয়ার সমান আছে 2g এইচ। তাহলে ভি সমান √2g এইচ। তাহলে কিন্তু ওই ঘুরে ফিরে কিন্তু ভি এর সমান কি √2gh সূত্রটাই আসলো। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh এর যে সূত্রটা, ইউ এর মান 0 হলে ভি সমান কি হয়, ভি স্কোয়ার সমান 2gh হয়। তাহলে সূত্র ওইটাই আসলো যে সূত্রটা আমরা এখান থেকে পড়ছি, গতির সূত্র, গতির কনসেপ্ট ব্যবহার করে আমরা অঙ্কটা কি করতে পারতাম। ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। ইউ এর মান যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার সমান কি 2gh। কিন্তু আমরা এখানে শক্তির যে কনসেপ্টটা আছে সেটা ব্যবহার করে অঙ্কটা করলাম, তারপরও কি একই মান হইল। ঠিক আছে? একইভাবে আমরা যদি উপরেরটা করি তাহলে এই বস্তু 1 মিটার উঠছে, সেও কি এমজি এইচ পরিমাণ, এইচ এর মান 1 বসাই দেবো, এমজি এইচ পরিমাণ কি বিভব শক্তি সে এবার অর্জন করবে। এবার সে এই পরিমাণ বিভব শক্তি কি করবে, সে অর্জন করবে। তাহলে তাহলে
তার গতিশক্তি কত হবে, নিচেরটা আমরা তো জানি যে একই ত্বরণে যেহেতু সে উপরে উঠতেছে, তাহলে নিচেরটার যে গতিশক্তি হবে উপরেরটারও কি হবে সেই একই গতি, সরি একই বেগ হবে। তাহলে একই বেগ দুইটারই কি হবে। তবে নিচেরটা যে বেগে নামবে দড়ি দিয়ে যুক্ত থাকার কারণে উপরেরটাও কি সেই বেগ অর্জন করবে। ঠিক আছে, তাহলে আমরা নিচেরটা হিসাব করলাম, হিসাব করে সেটা কি উপরেরটার জন্য যেটা ওটা অ্যাপ্লাই করলাম। দড়ি দিয়ে যুক্ত থাকার কারণে দুইজনেরই বেগ কি হবে, সেম হবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো তোমরা। তো 10 মিটার উপর থেকে 100 মিটার উপর থেকে 5 কেজি ভরের একটি বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে। কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে? এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই অঙ্কটা হচ্ছে কি বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো এই অঙ্কটা যদি আমরা করি, তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি একটা বেসিক গাইডলাইন দিয়ে দিচ্ছি, তোমরা সবসময় কি করবা, এটা ফলো করবা। সেটা হচ্ছে আমরা আগে কি করব, একটা এই এটা এঁকে নিব আগে। তো মনে করব এই অঙ্কটা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে 100 মিটার উপর থেকে ফেলে দিছে, আবার কখনো হইতে পারে নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমি দুইটাই দেখাচ্ছি। তাহলে যদি 100 মিটার উপর থেকে ফেলে তাহলে পুরো হাইটটা কত মিটার, তাহলে পুরো হাইটটা সমান হচ্ছে কত, 100 মিটার। এখন কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, বিভিন্ন সময় এই গুণটা পরিবর্তন করে, কে কার 2 গুণ 3 গুণ 4 গুণ এগুলো হইতে পারে। তো যেটাই হোক না কেন আমরা ধরে নেব ভূমি থেকে এই উচ্চতায়, ভূমি থেকে এই উচ্চতায় ওই যে তোমার শর্তটা আছে এই শর্তটা কি হবে, স্যাটিসফাই করবে। তাহলে আমরা ধরে নেব যে ভূমি থেকে এই উচ্চতায় কি হবে, ওই শর্তটা স্যাটিসফাই হবে। এখন আমরা কি করব, ওই উচ্চতায়, তাহলে এই উচ্চতায় ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় মনে করব যে ভূমি থেকে এই উচ্চতায়, এটা লিখবো আমরা, মনে করি ভূমি থেকে এই উচ্চতায় এই যে শর্তটা আছে সেই শর্তটা স্যাটিসফাই করবে। তাহলে এই শর্তে কি আছে, বিভব শক্তি আর গতিশক্তি আছে। তাহলে আমরা এইখানে আগে কি করব, বিভব শক্তি বের করব। তাহলে ওই শক্তিতে বিভব শক্তি কত আমাদের, তাহলে আমরা সহজভাবে লিখে নিব আগে। এখানে কি বলছে যে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 2 গুণ হবে, তাহলে ই কে সমান হবে কি 2 ইপি, এটা আমরা লিখে নিলাম। তাহলে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, তাহলে যার সাথে র থাকবে তার সাথে গুণ হবে। এখন আমরা কি করব, তাহলে এই পয়েন্টে আমরা বিভব শক্তি রাখবে, আমরা জানি চোখ বন্ধ করে বিভব শক্তি মানে আছে নিচ থেকে দূরত্ব, তাহলে 2mg, নিচ থেকে দূরত্ব তো আমরা এইচ ধরেই নিয়েছি। এরপর আমরা যেটা বের করব, ই কে সমান তো হাফ এম ভি স্কোয়ার। এখন আমাদের এখানে দরকারটা হচ্ছে ভি স্কোয়ার। এখন আমরা হিসাব করব যে বস্তুটা যদি উপর থেকে নিচে নামে, বস্তুটা যদি কি হয় উপর থেকে নিচে নামে, তাহলে বস্তুটার এই ভি কিন্তু মাথায় রাখতে হবে, এই ভি জিনিসটা সব সময় অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভর করবে। কার উপর নির্ভর করবে, অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভর করবে। সেটা উপর থেকে উঠুক নিচে নামুক বা নিচ থেকে উপরে উঠুক, তাহলে ভি, তাহলে অতিক্রান্ত দূরত্ব, তাহলে উপর থেকে যদি বস্তুটা নামে তাহলে অতিক্রান্ত দূরত্ব কোনটা, এইটা এইচ প্রাইম। এটাকে যদি আমরা এইচ প্রাইম ধরি তাহলে এইচ প্রাইম সমান আমরা কি লিখতে পারবো, বড় এস ডিভাইডেড বাই কি ছোট এইচ। তাহলে সেক্ষেত্রে ভি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, ভি স্কোয়ার সূত্র আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। তাহলে ইউ এর মান যদি 0 হয় তাহলে ভি সমান হবে কি √2জি, এখানে কিন্তু এইচ নাই, এইচ প্রাইম। কেন, আমরা বস্তুটার অতিক্রান্ত দূরত্ব উপর থেকে নামতেছে, তাহলে এইচ, তো আমরা ভি স্কোয়ারই বের করি, তাহলে এখানে আর রুট দেওয়ার দরকার নাই, তাহলে এই রুটটা কেটে দেই আমি। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার, এটা 0 হয়ে গেল, তাহলে 2জি এই এইচ, এখানে অতিক্রান্ত দূরত্বটা কত, আমরা কিন্তু সেটাকে এইচ প্রাইম ধরেছি, তাহলে কি হবে এইচ প্রাইম। তাহলে এইচ প্রাইম মানে কি বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ। বড় হাতের এইচ যদি পুরোটাই কি হয়, পুরোটাকে আমরা বড় হাতের এইচ ধরছি, আমরা মানটা পরে বসাই দেই, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ দিব আমরা, তাহলে এম এর মান হচ্ছে কত, এমই থাকবে, আর ভি স্কোয়ার এর মান হচ্ছে কি টুয়াইস জি বড় হাতের এইচ
মাইনাস ছোট হাতের এস, অর্থাৎ ফুল উচ্চতা থেকে অর্থাৎ উপরের উচ্চতা আমরা চাইলে মান এখানে কি মান বের করে দিতে পারি। 100 বসাই দেবো তাহলে আমরা কি পাবো, এইচ পাবো। তাহলে 2m জি এইচ, তাহলে এম আর এম কি কাটা, এই টু এইটু, মানে এর পরের ক্যালকুলেশনটা তোমরা করতে পারবা। আমি এই পর্যন্ত কি জিনিসটা করে দিলাম। এই পর্যন্ত জিনিসটা কি হবে, এই পর্যন্ত জিনিসটা সবসময় কি হবে, সেম হবে। এই পর্যন্ত জিনিসটা সবসময় সেম হবে। এই জিনিসটা তোমরা বুঝতে যদি পারো তাহলে সেম হবে। তাহলে এই সম্বন্ধে সবসময় মাথায় রাখতে হবে, এই ভি স্কোয়ারের মানটা যখন আমরা বের করব, এই এইচ এর মান সবসময় হবে অতিক্রান্ত দূরত্ব। যখন উপর থেকে নামবে তাহলে তখন কি হবে, উপরের এই ডিস্টেন্সটা আমাদের দিতে হবে। আর বিভব শক্তির ক্ষেত্রে সবসময় নিচ থেকে দূরত্ব। তাহলে সেক্ষেত্রে এইটা দূরত্ব তো আমরা ধরে নেই, তাহলে এইটুকু হবে কি পুরো দূরত্ব থেকে ধরা দূরত্বটাকে কি করতে হবে, বাদ দিয়ে যা হবে তা এখানে কি এই ভি স্কোয়ারের মানে বসাই দিতে হবে। ঠিক আছে, এরপর এই সেম অঙ্কটা এবার যদি এখানে, তাহলে এখানে হিসাব করলেই তোমরা এখন কি মানগুলো বসায় দাও, বড় এইচের মানে 100, তাহলে তোমরা পুরো অঙ্কটাই পেরে যাবা। তো এরপর আমরা যদি এই সেম অঙ্কটা করি, এবার মনে করো বস্তুটার ক্ষেত্রে কি বলছে, বস্তুটা উপর থেকে নামতেছে না, বস্তুটাকে একটা নির্দিষ্ট বেগে নিচ থেকে ছুঁড়ে মারা হয়েছে। বস্তুটাকে কি করা হয়েছে, একটা নির্দিষ্ট বেগে নিচ থেকে ছুঁড়ে মারা হয়েছে। সেই বেগের মানটা দেওয়া আছে, মনে করো ইউ আদি বেগে তাকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এবার ভি স্কোয়ারের মান কত হয় বলো দেখি, তাহলে ইউ স্কোয়ার থাকবে। এবার তো ইউ এর মান 0 না, এবার মাইনাস হবে, কেন, তখন উপরে নিক্ষেপ করা হয়েছে। এবার 2g, এই যে এইচ, এবার কি এইচ এর মান আবারও আমরা এইচ প্রাইম বসাবো, না এইচ প্রাইম এবার বসাবো না। কেন, তার কারণ আমরা জানি গতির সূত্রের এইচ মানে হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে যখন বস্তুকে উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল তখন তার অতিক্রান্ত দূরত্ব হয়েছিল কি উপর থেকে আমরা যে পয়েন্টে ধরছি সেই পয়েন্ট পর্যন্ত। কিন্তু এবার তো সে উপর থেকে নামতেছে না, এবার থেকে নিচ থেকে উঠতেছে। তাহলে নিচ থেকে তাহলে ওই পয়েন্ট পর্যন্ত তার দূরত্বটা কত, এই পয়েন্টে আমরা ভি স্কোয়ার চাই, তাহলে এই পয়েন্ট পর্যন্ত তার দূরত্ব কিন্তু ওই যে আমরা যেটা ধরে নিয়েছি এইচ। এবার কিন্তু দুই জায়গাতেই কি হবে, এখানেও এইচ এখানেও এইচ, এখানে কিন্তু বড় এইচ মাইনাস ছোট এইচ করার দরকার নাই। তাহলে এরপর এই যে এবার এবার ইউ এর মানও 0 হবে না, এবার এই পুরো মানটা কি করব আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কি হবে, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস 2gh সমান 2mgh। এই যে এবার কিন্তু দুই জায়গাতেই এইচ, তাহলে এটা ক্যালকুলেশন করেও আমরা কি করতে পারবো, এইচ বের করতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। বারবার মাথায় বলতেছি, এই একই সূত্র দিয়ে অঙ্ক করব, শুধু ভি স্কোয়ার বের করার ক্ষেত্রে যখন আমরা এইচ বসাবো তখন উপর থেকে বস্তু নামলে আমরা নিচ থেকে যে দূরত্বটা ধরছি সেই দূরত্বটা বসাবো না, আমরা উপরের দূরত্বটুকু বসাবো। আর যখন কি নিচ থেকে নিক্ষেপ করা হবে তখন আমরা দুই জায়গাতেই কি করব, নিচের দূরত্বটুকুই বসাবো। কেন, তার কারণ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস বা মাইনাস 2gh, এই এইচটা হচ্ছে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে বস্তু উপর থেকে নামছে নাকি নিচ থেকে নামছে, তাহলে সেই অনুপাতে দূরত্ব নিতে হবে। আর বিভব শক্তির ক্ষেত্রে যে এইচ, সেটা হচ্ছে ভূমি থেকে দূরত্ব, সেটা বস্তু যেখান থেকে, এটা উনি অনেক আগেই ক্লাসের শুরু থেকেই বলতেছি যে এইচ স্থিতিশক্তির ক্ষেত্রে এইচ মানে হচ্ছে কি নিচ থেকে দূরত্ব, সেটা যেখানেই থাক না, বস্তু উপর থেকে আসুক নিচ থেকে নামুক সাইড থেকেও আসুক, যেখান থেকেই করুক না কেন, বিভব শক্তি মানে নিচ থেকে দূরত্ব। কাজের একক কত জুল। 5 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার 20 সেন্টিমিটার 30 সেন্টিমিটার 40 সেন্টিমিটার 50 সেন্টিমিটার উপরে রাখা হলো, কোন অবস্থানে বিভব শক্তি বেশি হবে। তো এগুলো আমরা জানি, বিভব শক্তি সূত্র এমজিএইচ, এইচ এর মান বড় হলে তার এটা বড় হবে। তো এগুলো খুব ইজি ছিল, এই জন্য আমি ওটা বোঝাচ্ছি না। এরপর বলছে চিত্রে, এই চিত্রে 4.10 লেখচিত্রের কোন অংশে বেগ সময়ের অনুপাত বৃদ্ধি পায়। আসলে চিত্রটা 4.10 না 4.9 হবে। লেখচিত্রের কোন অংশে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পাবে। তাহলে একই হারে বেগ বৃদ্ধি পায় আমরা জানি, একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে মানে কি, যখন যখন সোজা রেখা হবে তখন প্রত্যেকটা সময়ে এখানে কি বেগের মান একই হারে বৃদ্ধি পাচ্ছে। যখন আমরা জানি যে সমতরণের লেখচিত্র এটা, এখানে যেহেতু ভি দেওয়া আছে সেক্ষেত্রে এখানেই বেগ কি সময়ের সাথে একই হারে বাড়তেছে, এখানে সময়ের সাথে বেগ স্থির আছে, এখানে একই হারে কমতেছে,
এখানে আবার স্থির আছে বেগ, আর এখানে কি মানে বস্তু স্থির না, বেগ স্থির আছে, বেগের মান একই আছে, এখানে বেগের মান একই আছে, আর এখানে বেগের মান সমহারে কমতেছে। তো ওই অনুপাতে উত্তরগুলো লিখবা তোমরা। সম অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওই অংশে। সর্বোচ্চ গতিশক্তি কোথায় হবে? তাহলে সর্বোচ্চ গতিশক্তি কোথায় হবে? যেখানে বেগের মান সবচেয়ে বেশি। সর্বোচ্চ গতি বেগের মান কোথায় বেশি? এ বিতে বেশি। কারণ এখানে বেগের মান কত? 10। এ থেকে বি পর্যন্ত বেগের মান কত? 10। তাহলে এখানেই সর্বোচ্চ গতিশক্তি হবে। তাহলে এবং কত মান হবে? হাফ এম ভি স্কোয়ার। তাহলে সর্বোচ্চ বেগের মান কত? 10। তো 10 বসায় দাও, তাহলেই হয়ে যাবে ভি এর মান। এরপর আছে শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায় কোনটি? শক্তির সৃষ্টি বিনাশ নেই। তো এটা সঠিক কথা। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তিত, এটাও সঠিক কথা। তাহলে এই 1 নম্বরটা কি রাইট। অনবায়নযোগ্য শক্তি দ্রুত নিঃশেষ হয়ে যাবে, কথা সত্য। তাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে, এটাও কি কথা? সত্য। শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো জরুরি। শক্তিকে রক্ষা করার জন্য এটার প্রয়োজন দরকার নেই। শক্তি তো ধ্বংস বা সৃষ্টি হবে না, শক্তি ঠিকই থাকবে, কিন্তু আমাদের আমাদের যে খরচটা, এটাকে যদি আমরা করতে চাই, কমাইতে চাই, সেই ক্ষেত্রে শক্তির কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো জরুরি। কিন্তু শক্তিকে রক্ষা করার জন্য, শক্তি তো সৃষ্টি বা ধ্বংস হয় না, সেক্ষেত্রে রক্ষার জন্য এটা জরুরি না। বাট আমাদের ব্যয় কমানোর জন্য কি শক্তির কার্যকর ব্যবহার এবং লস জরুরি। সেই ক্ষেত্রে রক্ষা করা কথাটা কি না, ঠিক না। সেক্ষেত্রে 1 আর 3 নম্বরটা রং ধরা যেতে পারে, আমি জানি না, তারপরও গাইড চেক করে নিতে হবে। এরপর হচ্ছে একটি স্প্রিংকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? বিভব শক্তি জমা থাকে। এরপর আছে 40 কেজি ভরের একটি বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে একই সময়ে ছাদের একই জায়গায় পৌঁছালো। দৌড়ের সময় উভয়ের বেগ ছিল 30 মিটার পার মিনিট। এটাকে মিটার পার সেকেন্ড বানাই নিলে হবে কি 0.5, মানে 1 মিনিটে যদি 30 মিটার যায়, 1 মিনিটে 30 মিটার গেলে 1 সেকেন্ডে 0.5 মিটারই যাবে। এখন 60 মিটারে কি 60 সেকেন্ডে 1 মিনিট না, এই জন্য এটা দেখাচ্ছি না আমি। 60 মিনিটে 30 মিটার গেছে, 60 সেকেন্ডে 30 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 0.5 মিটার, সেটা সবাই জানে। ক্ষমতা কি? সময়ের সাপেক্ষে কাজ। 1 সেকেন্ডে একটা যন্ত্র যে পরিমাণ কাজ করে সেটাই তার ক্ষমতা। 10 জুল কাজ বলতে বোঝায় একটা যন্ত্র, 10 জুল কাজ বলতে কি বোঝায়? 10 জুল, তাহলে কাজের সংজ্ঞা থেকে দিতে হবে। কাজ সমান আমরা জানি কি? বল গুণন কি সরণ। তাহলে 10 জুল বলতে বোঝায় যে একটা বস্তুর উপর যদি, তাহলে এটা 10 হওয়ার মানে কি? তাহলে 10 নিউটন বল প্রয়োগ করে সে যদি 1 মিটার যায়, অথবা 1 নিউটন বল প্রয়োগ করে সে যদি 10 মিটার যায়, তাহলে তার কাজ হবে কি? 10 জুল। তার মানে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি সে 1 মিটার যায়, তাহলে তার কাজ হবে 10 জুল। অথবা উল্টো হবে, কোনো বস্তুর মধ্যে যদি 10 নিউটন বল প্রয়োগ করে তার সরণ হয় 1 মিটার, তাহলে সেটাকে আমরা বলবো কি 10 জুল, না 50 আছে, তাহলে 10-এর জায়গায় 50। যাই হোক, এরপর আছে যুবকদের গতিশক্তি নির্ণয় করো। তাহলে গতিশক্তি নির্ণয় করা খুব ইজি। গতিশক্তি নির্ণয় করতে গেলে কি করতে হবে? তাদের দৌড়ের সময় তাদের বেগ ছিল, তাহলে বেগের মান আমি বললাম 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে হাফ এম বি স্কোয়ার দিয়ে করতে পারবো। তাহলে হাফ এম বি স্কোয়ার দিয়ে আমরা কি করতে পারবো? এটা করতে পারবো। এটা ভি এর মান দেওয়া আছে। তো ক্ষমতা হয়ে গেল, গতিশক্তি হয়ে গেল নির্ণয় হাফ এম বি স্কোয়ার এই সূত্র দিয়ে। ছাদে ওঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা যাচাই করো। তাহলে ক্ষমতা দুইজনের, তাহলে কি করতে হবে? ক্ষমতা সমান ছিল কিনা, তাহলে এটা আমাদেরকে হিসাব করতে হবে। উভয়ের বেগ ছিল এইটা, তাহলে ছাদের কি হাইট দেওয়া আছে? তাহলে কি বলছে যে 40 কেজি ভরের একটি বালক এবং 60 কেজি ভরের একটি যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে একই সময়, তাহলে দুইজনে একই সময়ে পৌঁছাইছে। তাহলে আমরা দুইজনের যদি ক্ষমতা, একজনের যদি, তাহলে বালকের ক্ষমতা, তাহলে বয় পি বি যদি দেই, তাহলে এম জি এইচ বাই টি, তাহলে এইচ বাই টি। তাহলে এখানে এম জি সবারই মান কি? সেম, শুধু এম আলাদা, শুধু এমটা আলাদা। জি এর মানও সেম, এইচ এর মানও সেম, টি এর মানও সেম, একই সময়ে উঠছে।
তাহলে হচ্ছে কি 40 জিএইচ বাই টি। এটা বালকের ক্ষমতা। আর যুবকের ক্ষমতা কত হবে, ইয়াং, তাহলে কি হবে ওরও এমজিএস বাই টি, কিন্তু ওর এম কত 60, জি তো দুইজনের জন্যই সেম, এইচও দুইজনের জন্য সেম, টাইমও দুইজনের জন্য সেম, তাহলে হবে কি 60 জিএস। তার মানে বোঝাই যাচ্ছে ক্ষমতা কার বেশি হয়েছে, তাহলে যুবকের। যার ওজন বেশি তার সে বেশি ক্ষমতা ব্যবহার করছে। তার মানে একই সময়ে, তার মানে বোঝাই যাচ্ছে দুইজন যদি একই দূরত্ব একই সময়ে পৌঁছায়, তার মানে যার ওজন বেশি তাকে বেশি বল প্রয়োগ করতে হয়েছে। তার মানে সে একই সময়ে যেহেতু গেছে, তার মানে একই সময়ে সে কাজও করছে কি বেশি। ঠিক আছে, তো এইভাবে যেহেতু মান দেওয়া নাই এইচ বা টি এর, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এম এর মান বসিয়ে তুলনা করব যে 40 জি এইচ টি ডিভাইড বাই টি ইজ লেস দ্যান 60 জি এইচ বাই টি। সেক্ষেত্রে ইয়াং ইয়াং যে ছিল তার ক্ষমতা কি বেশি ছিল। ঠিক আছে, এরপর আছে জেনি একটি বাড়ির 5 তলায় থাকে। সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা 20 সেন্টিমিটার এবং প্রতি তলায় 22টি ধাপ থাকলে 5 তলায় উঠতে জেনির 4 মিনিট সময় লাগে। ওই 5 তলায় উঠতে সুস্মিতার 4.5 মিনিট সময় লাগে। উল্লেখ্য এখানে জেনির ভর 64 কেজি, সুস্মিতার ভর 75 কেজি। তাহলে শক্তির প্রধান উৎস কি, তাহলে আমাদের পৃথিবীতে শক্তির প্রধান উৎস মেনলি সূর্য। কাজ এবং শক্তি এই দুটির মিল লেখো। তাহলে কাজ এবং শক্তি দুইটাই তো কি, ওই লিখবা। কাজ কি, কাজের একক আর শক্তির একক একই, কাজের মাত্রা এবং শক্তির মাত্রা একই। কাজ এবং শক্তি মূলত একই রাশি। তো জেনি কি পরিমাণ কাজ সম্পাদন করেছিল হিসাব করো। তাহলে এটা আমরা যে কোনো কারো কাজ বের করার জন্য কি করব, এমজিএস বাই টি। যখনই কেউ উপরে উঠবে তখনই কি হবে, এমজিএস বাই টি। উপরে উঠলেই কাজের পরিমাণ এমজিএস বাই টি। তাহলে জেনির ভর আছে কত 64, তাহলে 64কে 9.8 দ্বারা গুণ করতে হবে জেনির ক্ষেত্রে। আর এইচ এর মান কত বসাইতে হবে, তাহলে যে ধাপের উচ্চতা দেওয়া আছে তাহলে 20 সেন্টিমিটার, আর 22টি তলায়, প্রতি তলায় 22টি ধাপ আছে, তাহলে 5 তলায় থাকে, তাহলে টোটাল এইচ নির্ণয় করতে হবে কিভাবে, তাহলে টোটাল এইচ হবে, তাহলে প্রথমে 5 তলা, তাহলে কত 5 তলায় কয়টা ধাপ আছে, প্রতি তলায় 22টি ধাপ আছে, তাহলে মোট 5 তলায় আছে কি 5 গুণন 22টি ধাপ। আর প্রত্যেকটা ধাপের উচ্চতা আবার কি 20 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটার করার জন্য কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই এইচ এর মান এখানে বসাই দিলেই কি হবে, জেনির কি পাওয়া যাবে, সম্পাদিত কাজ বের করা যাবে। জেনি এবং সুস্মিতার কার ক্ষমতা বেশি, তাহলে জেনির যদি আমরা কাজ বের করতে পারি তাহলে তাকে কি করতে হবে, জেমির, তাহলে একে ওর ক্ষমতা বের করার জন্য কি করতে হবে, ওর টাইম দ্বারা ভাগ করতে হবে। তাহলে জেনির জন্য সময় লেগেছে কত 4 মিনিট, তাহলে 4 গুণন 60 দ্বারা কি করবা, ভাগ করবা। তাহলে এখান থেকে কি পাবা, জেনির ক্ষমতা পাবা। এবং সুস্মিতার ক্ষেত্রে যদি আমরা কি করতে পারি, কাজ বের করতে পারি, তাহলে সুস্মিতার ক্ষেত্রে যদি আমরা ক্ষমতা বের করতে চাই তাহলে তাহলে কি হবে, ডাব্লিউ বের করতে হবে তার, সুস্মিতার ডাব্লিউ সমান কি হবে, এম জি এই সেম হবে। এখানে এম এর মান শুধু আলাদা হবে, এম এর মান কত হবে 75, আর বাকি জি এর মান এবং এইচ এর মান এটাই হবে, এইচ এর মান এটাই হবে। আর টি এর ক্ষেত্রে তার টাইমটা আলাদা 4.5 মিনিট। তাহলে এখানে সুস্মিতার ক্ষেত্রে কি করতে হবে, ওর কাজকে, এই যে কাজ বের করবে এমজিএস বাই টি এর মান বসাই দিবে 4.5। তাহলে এই হিসাব করে যারটা বেশি হবে তার ক্ষমতা বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা এই অধ্যায় এখানে শেষ করলাম। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমি প্রত্যেকটা জিনিস এখানে সলভ করার চেষ্টা করছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবা কমেন্টে। আর এরপর আমরা পরের অধ্যায় শুরু করব। এবার ধাপে ধাপে আমরা অন্য অন্য বইয়েরও অধ্যায়গুলো শুরু করব। তো আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।